আশা করি আজকে সমস্যা হইব না। তো যাই হোক, তো অনেকেরই আমরা দেখছিলাম যে ধরে নিলাম আমরা মাল্টি সাইট ইস্যুস আছে, তাহলে প্রথমে যাইতে হবে কি সি প্যানেলে, বা যদি লোকাল হোস্টের হয় যে কোনো আমরা একটা ইউটিউব ভিডিও ফলো করে, বা একটাই যদি না হয় দুইটা ভিডিও ফলো করে, তিনটা ভিডিও যে কয়টা লাগে, বাট যেই জিনিসটা আগে অতীতে কেউ করছে সেই জিনিসটা আবার করা সম্ভব, রাইট? তাহলে এটার জন্য কি করতে হবে? দরকার হলে আমাদের নিজের অ্যাবিলিটি অনুযায়ী বারবার প্র্যাকটিস করা লাগতে পারে। বা ঠিক আছে, আমি এখন কিছু জানি না, আমি এরর খাবো, এটাই স্বাভাবিক। একটু আগেও মনে করেন এই যে 3 ঘন্টা চলে গেছে একটা এররের পেছনে। আমি যে এই যে বললাম 1টা বাজে বসছি এবং 4টা বেজে গেছে, তার চেহারা দেখার পর আমার মনে পড়ছে আচ্ছা ক্লাস টাইম হয়ে গেছে। তো এররও এখনো সলভ হয়নি, মানে এখনো ফিগার আউট করার চেষ্টা করতেছে যে কেন হইছে বা সাইটটা কেন হ্যাক হইলো, এখনো ফিগার আউট করার চেষ্টাই করতেছে। তাহলে চিন্তা করেন, আমার হয়তো এটা আমার লেভেল অনুযায়ী অ্যাডভান্স কাজ, বাট এই জিনিসটা নতুন অবস্থায় এলে কি 3 ঘন্টায় কোনো কনক্লুশনে আসতাম? নতুন অবস্থাতে একটা জিনিস এই জায়গা থেকে ওই জায়গায় নিচ্ছে যাচ্ছে না, এটার জন্যই 4-5 ঘন্টা চলে যেত। মানে যদি আমি 17-18 যখন ওয়েবসাইটের সাথে মাত্র পরিচিত হওয়া শুরু করছি, তখন হয়তো 4-5 ঘন্টা তখন এমনিই চলে যেত। তখন তো মেন্টর একটা জিনিস দেখেছে, ওইটা দেখতে যেও 4-5 ঘন্টা চলে যেত, মানে ওইটা কমপ্লিট করতে। তবে আমার ফার্স্ট ওয়েবসাইট করছিলাম সেকেন্ড ক্লাসে, মেন্টর 2 ঘন্টা ক্লাস নিয়েছিল, আমি 5 ঘন্টা লাগে ওয়েবসাইটটা তৈরি করছিলাম। এবং ওইটার ওয়েবসাইটটা এখন আমার কাছে সেভ করা আছে, যদিও খুবই বেসিক লেভেলের, তারপরে জীবনের প্রথম ওয়েবসাইট বইলা কথা। ওকে, ওয়ার্ডপ্রেস। তারপর কি করছিলাম আমরা? ইনস্টল। এবং মাল্টি সাইট দিতে গেলে যেন কি করতে হবে? ধরেন মাল্টি সাইট। ওকে, এই মাল্টি সাইটটা কি আমাদের কোথায় ইনস্টল হবে? ডিরেক্টরি এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। আমরা এখানে যে কোনো নাম দিতে পারবো না? যে কোনো নাম দিতে পারবো। লেটস সে আমরা ধরেন কোনো একটা ওয়েবসাইটের জন্য বানাবো, লিখলাম এনভি ওয়েব, একটা প্রজেক্ট, প্রজেক্ট নামে একটা ফোল্ডার নিয়ে নিলাম। জাস্ট মাল্টি সাইট করার জন্য ইনেবল মাল্টি সাইট দিয়ে দিতে হবে, বাকি সব সাইট, যেমন ধরেন আমি এখানে লিখলাম এনভি ওয়েব স্টুডিও, ওয়েবসাইট, বা উই ক্রিয়েট ওয়েবসাইটস দ্যাট এনশিওর ইওর বিজনেস সাকসেস। এটা একটা ট্যাগলাইন জেনারেট করে ফেললাম ইনস্ট্যান্টলি। তো নতুন অবস্থায় এই ট্যাগলাইন জেনারেট হবে না, আপনার যা মন চায় বাংলায় লিখে রাখবেন। কারণ এই যে ট্যাগলাইনটা জেনারেট করছি, মনে করেন জীবনে বহুত জায়গায় বহুত লাইন পড়ছি কোনো একটা ব্র্যান্ডের, তারপর যে মিক্স টিক্স করে কিছু একটা বেড়েছে। তা এটা যে ইউনিক সেটাও বলবো না, এটা মেরে দিছে হচ্ছে কিছুদিন আগে কোটা ফ্যাক্টরি নামে একটা সিরিজ দেখছি। তো ওই সিরিজে হচ্ছে যে জিতু ভাইয়ার বিজনেস এই মাসের ট্যাগলাইন ছিল এটা, যে উই ক্রিয়েট সাকসেস, উই গাইডলাইন্স দ্যাট এনশিওর সাকসেস, এটা ছিল হচ্ছে তার ট্যাগলাইন। তো এটার একটু মডিফাই করে উই ক্রিয়েট ওয়েবসাইট দ্যাট এনশিওরস ইওর বিজনেস সাকসেস, ওটার একটু ঘুরে ফিরে আমার কাজে আমি লাগাই দিই। এইরকম আমি যেইটাই নিজে ক্রিয়েট করি সেটা কোনো না কোনো জায়গা থেকে ইন্সপায়ার নিচ্ছে বা মেরা দিচ্ছে। এই জিনিসটার জন্য বললাম যে নতুন অবস্থায় এগুলো মনে থাকবে না। তো র্যান্ডমলি যেটা মন চায় সেটা বাংলায় লিখেন, কোনো সমস্যা নাই। কারণ এটা কি আমরা কাউকে দেখাচ্ছি? দেখাচ্ছি না। ওকে, তারপর আমরা এটাকে সাবমিট করে দিলাম। ওকে, এটা হলো আমাদের রুট বা মেইন ওয়েবসাইট। এবং এটাই তো মাল্টি সাইট, 2 মিনিটের কাজ, কোনো এরর নাই, কিচ্ছু নাই। এরপর আপনার যতগুলা সাইট ক্রিয়েট করতে হবে, নেটওয়ার্ক অ্যাডমিন, ড্যাশবোর্ড থেকেও করতে আইসা করতে পারেন, আবার এখান থেকে আইসা অ্যাড নিউ। তারপর ধরেন আপনার এখন একটা এই এনভি ওয়েব স্টুডিওর আবার পোর্টফোলিও একটা সেকশন থাকবে। ওকে, পোর্টফোলিও অফ এনভি ওয়েব স্টুডিও, তারপর অ্যাডমিনের ইমেল। আপনি যদি সেম রাখেন তাহলে ক্যাচালটা কম করবে নাকি? এই যে সেম ইউজারটা রাখলাম,
আর যদি সেম ইউজার না রাখি তাহলে আরেকটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে এই নামের অনুযায়ী। ওকে, তারপর আমার ধরেন আরো লাগবে, তো আরেকটা নিলাম যে পোর্টাল, যেখানে লগ ইন করে অর্ডারের প্রোগ্রেস হাবি জাবি এগুলো দেখতে পারবে, তো এটাও নিলাম যে ক্লায়েন্ট পোর্টাল। তারপর এটার মধ্যে সেম ইমেল রাখলাম। এই তো মাল্টিসেট 3টা ইনস্টল হয়ে গেল। হ্যাঁ, তারপরে আপনি কি করতে হবে, এই 3টার মধ্যে 3টা ড্যাশবোর্ডে যাবেন। তো এই 3টার মধ্যে আর কি আলাদা কিছু আছে? এতদিন ধরে যে ওয়ার্ডপ্রেসের সাথে আছে সেই ওয়ার্ডপ্রেসই তো, এতদিন ধরে যে ওয়েবসাইট আছে সেই ওয়ার্ডপ্রেসই না এটা। এখন আপনাকে কি করতে হবে, এখানে ধরেন আপনি আপনার মতো করে থিম প্লাগইন ইনস্টল করবেন, ডেমো ইম্পোর্ট করবেন আপনার মতো। আপনি এখন 3টা আলাদা আলাদা ওয়েবসাইট বানাবেন। খালি থিম প্লাগইন গুলো সবগুলো নেটওয়ার্ক অ্যাডমিনে ইনস্টল করতে হয়। এই জায়গায় না কেন, এই জায়গায় কেন, এই যে নেটওয়ার্ক অ্যাডমিনের এখানে থিম প্লাগইন আছে। আপনার যদি তিন তিন ওয়েবসাইটের জন্য 3টা থিম লাগবে, কিন্তু 3টা থিমই ইনস্টল করবেন কোথায়? নেটওয়ার্ক অ্যাডমিনে। হ্যাঁ, এই যে যেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনের ড্যাশবোর্ড, এগুলো তো আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড। 20টা করেন, 30টা করেন, 50টা করেন, এখানে 1টা হইতে পারে। এটা আপনার সার্ভারের সাইজ অনুযায়ী ডিপেন্ডেন্ট। আর নেটওয়ার্ক অ্যাডমিনকে যে এই সবাইকে কন্ট্রোল করতেছে। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় আমরা আমাদের আগের দিনের পিলক্স না কি ছিল এটাতে চলে যাই, ঠিক আছে? ওকে, তো মঈন আহমেদ ডট নেটের কথাই যদি বলি, এটা হচ্ছে কি কাইন্ড অফ আমার পার্সোনাল ওয়েবসাইটের মতো। আচ্ছা, দেখি এটা কিভাবে তৈরি করা হয়েছে। তো প্রথমে দেখেন এটার জন্য উপরে এডিট হেডার ফুটার নামে একটা অপশনই চলে আসছে। তো এই লেখাটা যে দেখলাম, দেখে কি বুঝছেন বা কি হইতে পারে? এই যে ব্যানারটা দেখলাম, এটা যে এখানে আসবে এটা কিন্তু আমি আগে জানতাম না। বা আমি দেখে কিছু তো একটা চিন্তা করতেছি, আপনার এটা দেখে কি মনে হয়? এই এডিট হেডার আর ফুটার লেখা দেখে এখান থেকে হেডার আর ফুটার এডিট করা যাবে। এটা তো একটা কমন মেসেজ নোটিশ যাই বলি না কেন। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক হচ্ছে না। তারপর দেখেন এখানে আসার কারণে আরো 4টা অপশন দিছে। কি কি? কারেন্ট হেডার, কারেন্ট ফুটার, হেডার এজেন্সি হেডার, ফুটার ফুটার। মানে সোজা কথায় এই যে ডেমোটা সেটার মধ্যে কয়টা হেডার আছে তাহলে? 2টা হেডার আছে, 2টা না, হ্যাঁ 2টা হেডার আছে, 2টা ফুটার আছে। তাহলে এখানে কারেন্ট হেডার বলছে, কারেন্ট হেডার মানে কি? যেটা এখন আছে। তাহলে আমরা ওইটার উপরে ক্লিক করে দেখি কি বলে। এটাও কাজ করতেছে না। তাহলে এখানে এটা কাজ করে না, আমাদের এটা অপশনাল খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এটা ড্যাশবোর্ডে যাই। ওকে, ড্যাশবোর্ডে যাওয়ার পরে খুঁজি কোথায় আছে থিম অপশন, এই যে থিম অপশন, রাইট? আর দেখি কোথাও কিছু আছে কিনা এই হেডার ফুটার রিলেটেড, এফএকিউ, পোর্টফোলিও, এলিমেন্টর, ওকে, অ্যাপিয়ারেন্স, প্লাগইন। আর ধরতে গেলে এক্সট্রা কোনো অপশন নাই নাকি? তাহলে যা আছে এই পিএস লক্স প্রোর মধ্যেই আছে। ওকে, এটার মধ্যে আমরা কাস্টমাইজেশনে যাই। ওকে, এটার মধ্যে নিয়ে যাচ্ছে সরাসরি। এখানে লিখি হেডার, হেডার টেমপ্লেট, এই যে কারেন্ট হেডার। এতটুকু বুঝতে পারছি আমরা যে এখানে কেন আসলাম বা এখানে কেন কি হলো। আচ্ছা, আমরা একটু আরেকটা ট্যাবে আমাদের ওয়েবসাইটটাও অন করি। তো এখানে অপশন দেয়া আছে এডিট উইথ হেডার বিল্ডার, নিয়ে যাচ্ছে আমাদেরকে হেডার বিল্ডারে। ওকে, বা এখানেও যদি, আচ্ছা এখানে ওরা সিস্টেমটা যেটা দিছে উচিত ছিল এই জিনিসটা এখানে দেয়, এখানে একটাই হেডার একটাই ফুটার আছে। এই জিনিসটা হচ্ছে টাইটেল, কিন্তু ইউএক্স এর জন্য এটা নষ্ট হয়ে গেছে। কারেন্ট হেডার কারেন্ট ফুটার দিয়ে বুঝাইছে যে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে হেডার, পরের যেটা আসবে সেটা ফুটার। কিন্তু এরকম না করে যদি এই জিনিসটা এই দুইটার মাঝখানে দিয়ে দিচ্ছে, কনসেপ্টটা বুঝছেন? এই যে কারেন্ট হেডার কারেন্ট ফুটার বলতে
এই দুইটা হচ্ছে টাইটেল, ক্লিকেবল না, বাট এই দুইটা ক্লিকেবল। তার মানে ফুটার এডিট করতে গেলে আমরা এখানে ক্লিক করলেই ফুটার এডিটরে নিয়ে যাবে, এই যে নিয়ে চলে আসছে, দেখছেন? এবার যদি এডিট উইথ এলিমেন্টর দেই, এডিট হওয়া শুরু করবে। এই যে সেম ভাবে হেডার। আচ্ছা, আমরা এখানে চলে আসলাম। সো দেখেন এইটা আবার আরেকটা নতুন পেজ বিল্ডার বা নতুন একটা ইউআই না, একদম কমপ্লিটলি নতুন। এই পাশে আছে কি একটা বার, এখানে আছে আমাদের সাদা পৃষ্ঠা, প্রত্যেকটা বিল্ডারে যেরকম থাকে। আর এই যে সেই হোভার করলে যে বিভিন্ন বর্ডার টর্ডার আইসা বুঝাইতো, সো এখানেও কিন্তু সেম জিনিস আছে, এই যে সিলেক্ট ইউর স্ট্রাকচার। তার মানে কি, এটা ওই যে অ্যাভাটার সময়ের কন্টেইনার। এখানে সেকশন, এই যে সেকশন এডিট সেকশন, তার মানে এটা অ্যাভাটার সময়ের কি কন্টেইনার। পরের ওই যে অ্যাস্ট্রা থিমের সময় সেকশন। কথাটা কি বুঝতে পারছি, যেটার মধ্যে সব কিছু থাকবে। আচ্ছা, ধরেন এই যে আমাদের একটা সেকশন নিলাম, দুই পাশে দুইটা পার্ট আলাম। আগে দেখি আমাদের আগের কন্টেন্ট গুলো কিভাবে চেঞ্জ করব। লেটস সে আমার যদি এই জিনিসটা চেঞ্জ করতে হয়, প্রথমে আমি কি ট্রাই করব, এটার উপর ক্লিক করে কাজ করে কিনা। লেটস সে ধরলাম ক্লিক করেও কাজ করে নাই, তখন দেখেন তো একটা পেন্সিলের মতো আইকন আছে, তাহলে আমরা ওইখানে ট্রাই করে দেখবো। রাইট, ইউআই অনুযায়ী তো এটাই বলতে চাচ্ছে যে এখানে এসে যদি ক্লিক করার পর এটা কাজ নাই করতে পারে অন্য একটা বিল্ডারে, যে কন্টেন্টের উপরে ক্লিক করলে কাজ করে না, বা দেখা যায় যে এই কন্টেন্টের উপরে একটা ইনভিজিবল স্পেস দেওয়া আছে, তো ক্লিক করলে স্পেস বারবার ওভাররাইড হচ্ছে, এটা পাচ্ছে না। হইতে পারে না, অনেক সময় আমরা দেখছি না যে মার্জিন দিয়ে এক কন্টেন্টের উপরে আরেক কন্টেন্ট উঠায় দেয়, তখন তার সরাসরি ক্লিক করলে কাজ করবে, করবে না। তো ধরলাম আমরা পেন্সিলে ক্লিক করলাম, কি বলছে, ইওর সাইট লোগো ইজ সেট ইন কাস্টমাইজার, গো টু কাস্টমাইজার টু চেঞ্জ ইট। তাহলে আমরা ক্লিক করলে এবার আমাকে নিয়ে যাবে কোথায়, এই যে কাস্টমাইজার হচ্ছে এই যে এটাই কাস্টমাইজার, এবং এখানে কোথাও না কোথাও লোগো আপলোডের অপশন আছে। আর এটা ইউজুয়ালি থাকে সাইট আইডেন্টিটি, কারণ লোগো টোগো যদি কাস্টমাইজারে থাকার কথা বলে, এই যে ফ্যাব আইকনের কথাও যদি বলি, এই কোনারটা এটা হচ্ছে এই যে সাইট আইকন। তার মানে আমার লোগো পাল্টাইতে গেলে এই যে এখান থেকে পাল্টাইতে হবে সাইট আইডেন্টিটি। ধরেন এটা পাল্টাও দিলাম, আমরা আমরা গত ক্লাসে এম ক্রিয়েট করছিলাম না, একটু নষ্ট নষ্ট হয়ে যাইব যদিও, এম মেবি আপলোডেডই থাকার কথা। কিন্তু আমাদের এম কোথায়, আচ্ছা এটা শুধুমাত্র কোডটাই থাকবে ওর কাছে। এটা মধ্যে আমরা ব্ল্যাকই দিতে পারি, কোনো সমস্যা নেই। না, আমরা কোনো ক্রপিং ট্রপিং চাই না। এটাই দিই এখানে, পরে দেখবো না লাগলে। ওকে, আমরা এবার হচ্ছে রিলোড দিই এখানে। চলে আসছে আমাদের লোগো। আমরা এত বড় লোগো চাই, দেখেন তো। সেগুলো আমরা কাটি আপাতত, এই জিনিসটাকে আমরা এবারে রিলোড দেওয়া। অনেক বড় হয়ে গেছে না লোগোটা। তো এলিমেন্টের সবচেয়ে মজার যে পার্টটা সেটা হচ্ছে গিয়া, এটা ইজিলি ড্রাগ এন্ড ড্রপ করা যায়। যেমন ধরেন এটাই যদি আমরা ছোট করতে চাই, এটা অনেক ড্রাগ এন্ড ড্রপ এবং সুপার ইজি। তবে এটার সাথে যদি আপনি অনেক টেকনিক শিখেন, আপনি ভালো একটা অ্যামাউন্টও ইনকাম করতে পারবেন, প্লাস এটা দিয়ে সবকিছুই করতে পারবেন। এলিমেন্টর দিয়ে মোটামুটি সবকিছুই করা যায়। দেখেন ওই লোগোটা আমাদের ফটোশপে নেওয়া লাগলো না, কোথাও নেওয়া লাগলো না, বাট লাস্ট থিমে কিন্তু আমাদেরকে ফটোশপ থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে আসতে হয়েছিল। কি থিমে জানি ওটা, ডাব্লিউপি এলএমএস। বাট এটাতে আমাদের ওই ঝামেলায় যেতেই হলো না। তারপর এখানে দেখি, আচ্ছা এটা আমাদের মেনু। তো মেনু কোন জায়গা থেকে চেঞ্জ করে, অ্যাপিয়ারেন্স থেকে। হ্যাঁ, এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার এবং এটা হচ্ছে ওপেন সোর্স, যে কোনো থিমে কাজ করে, কিন্তু থিমের মধ্যে এটার
অ্যাবিলিটি দেওয়া লাগে। আর না হলে সিস্টেম আরেকটা আছে, সেটা হচ্ছে এলিমেন্টর পেজ টেমপ্লেটিং করতে পারে। এটা আমরা এই আজকের ক্লাসে চেষ্টা করবো বুঝার, আর না হলে নেক্সট ক্লাসে বুঝবো। তাহলে কি আমাদের মোটামুটি হেডারের কাজ শেষ। এখন ধরলাম আমরা হেডারে একটা উপরে ছোট্ট করে নোটিশ দিতে চাই যে ওয়েলকাম টু মাই সাইট। তো কি করব, নতুন কিছু এখানে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, তাহলে ধরেন ওয়েলকাম টু মাই সাইট, লেআউট কয়টা? একটাই, কলাম একটাই না? আর আমি যদি বলি বাম পাশে ওয়েলকাম টু মাই সাইট রেখে ডান পাশে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, ফাইবার অ্যাকাউন্ট এগুলো লিংক দিব, তাহলে কলাম কয়টা হবে? দুইটা। লেটস আমরা দুইটাই করলাম, দুইটা কলাম হয়েছে আমাদের। আচ্ছা, এবার হচ্ছে দেখেন আমাকে এডিট সেকশনে চলে আসতে, মানে এই সেকশনে কিছু এডিট করতে হলে তুমি এখান থেকে করো, বাট আমি এখন সেকশনে কিচ্ছু করব না। তাহলে আমি 9 ডটে ক্লিক করে এলিমেন্টারের উইজেট মডিউলে চলে গেলাম। উইজেট মডিউলের জন্য কোথায় ক্লিক করব? 9 ডট। ওকে, এখান থেকে দেখি হেডিং আছে কিনা। আছে হেডিং? ওকে। এবং হেডিং দুই ধরনের আছে, মডার্নও আছে যেটা পিএইচ লক্স থিমের সাথে আসছে, আর একটা এলিমেন্টরির সাথে ডিফল্ট আসছে। আমরা দেখি পিএইচ লক্স এরটা দিয়ে। সুন্দর। তো আমরা এখানে লিখলাম ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, তারপর আমরা 3টা ডট দিয়ে দিলাম। ওকে, এটা আমরা এই পাশে রেখে দিলাম। এবার হচ্ছে আইকন। তো দেখি এখানে সার্চ দিয়ে আইকন আছে কিনা। দেখেন আইকন কি আছে, আইকন আলাদা আলাদাও আছে, আবার সোশ্যাল আইকনস আছে। আলাদা আলাদা নিলে কি হয়, আচ্ছা এরকম এরকম আসছে। আর দেখি সোশ্যাল, আমি তো মূলত আমার সোশ্যাল আইকনই দিতে চাই নাকি। তাহলে সোশ্যাল আইকনসটাও নিয়ে দেখি, এই যে এরকম আসতেছে। তো আমি বেসিক্যালি চাই কোনটা? সেকেন্ডটা। তাহলে আগেরটা কি করব? ডিলিট। ওকে, ডিলিট। রাইট বাটন ক্লিক করে ডিলিট। তো এখানে আমার ফেসবুক, আমি টুইটার চালাই না, তাহলে এটা বাদ। ইউটিউবও চালাই না, বাদ। এখানে দিলাম লেটস সে ইনস্টা, ইনসার্ট। আবার যদি আরেকটা অ্যাড করতে চাই, অ্যাড আইটেম, ক্লিক, লেটস সে ফাইবার। আছে ফাইবার? নাকি বাদ সাইজ? আচ্ছা, ফাইবার করে সোশ্যাল সাইট হিসেবে ধরতেছেই না, কমার্শিয়াল দেখে। তাহলে আর কি দিতে পারি আমরা? বিহ্যান্স দিলাম ধরেন, বা রিবক, যে কোনো একটা দিলামই, যে কোনো একটা। আচ্ছা, এবার যদি এগুলো লিংক দিতে হয়, এই যে প্রত্যেকটা আইকনের মধ্যে বক্স আছে, লিংক, লিংক, লিংক। এবং চাইলে আমি অফিসিয়াল কালারও বাদ দিতে পারবো, মানে অফিসিয়ালে যে ফেসবুকের নীল, ইনস্টাগ্রামের ব্ল্যাক, বিহেন্সের হচ্ছে গিয়ে ব্লু, এটা বাদ দিয়ে আবার আমি আমার মতো করে সবগুলো এক কালারও করে দিতে পারবো। ধরেন এই যে সবগুলোর জন্য স্টাইল আইকনস এর আন্ডারে বলা আছে অফিসিয়াল কালার, বাদ দিয়ে করে দিলাম কাস্টম। এবার এখানে দিলাম ধরেন সবুজ, ভিতরে দিলাম কালো, বা সবুজ সুন্দর লাগতেছে না, তাহলে সবুজ বাদ। এখানে দিলাম ধরেন এইটা, এখানে দিলাম হোয়াইট, হয়ে গেল। এবার ধরেন আমি এরকম চার কোনা ভালো লাগতেছে না, আমি গোলা গোলা করতে চাই, তাহলে আমি কি করব? রেডিয়াস, রেডিয়াসে যে বললাম 20 পিক্সেল, আরো গোলা করবো 60 পিক্সেল। ওকে, অবশ্যই এই যে স্পেসিং। অ্যালাইনমেন্ট বলতে কোন অ্যালাইনমেন্ট? এই যে আচ্ছা, এখনো অ্যালাইন করা নেই, ঠিক আছে, আমি ওটা দেখতেছি। ধরেন আমি এখন এই দুইটার মধ্যে অ্যালাইন করতে চাই, এটা একটু নিচের দিকে, এটা একটু উপরের দিকে। সো আমরা যদি প্রকৃতপক্ষে চিন্তা করি, অ্যালাইনমেন্ট কি এই দুইটা অবজেক্টে হবে নাকি সেকশনে হবে? কারণ সেকশনটা এরকম হয়ে আসছে, সেকশনটা এরকম করতে হবে। তাহলে আমি এখান থেকে চলে যাব এডিট সেকশন। খেয়াল করি এডিট সেকশন কোথায়, এই যে 6 ডট এডিট সেকশন, যে এখান থেকে বলে দেব কি, এই যে দেখেন ভার্টিক্যাল অ্যালাইন, ওদের মধ্যে এখন অ্যালাইনমেন্ট চলে আসছে। এবার আমি এটাকে আরো ছোট করতে চাই, কারণ ওয়েলকাম টু মাই ওয়েবসাইট কি এত বড় থাকে উপরে থাকলে? দেখেন তো। তাহলে আমি এটা যদি ছোট করতে চাই, আবার এটার উপরে ক্লিক করলাম। তো যত প্রকার স্টাইলিং সিএসএস বা স্টাইলের কাজ করতে হবে, সেগুলো আমরা যাব স্টাইল। যত প্রকার টেক্সট চেঞ্জ, লিঙ্কিং, নতুন কিছু অ্যাড করা, তারপর হচ্ছে কি ওইটা ডান বাম ডিভাইডার দেওয়া, কালার করা, যেমন
এটার মধ্যে একটা ডিভাইডার আছে, দেখছেন? এটা টিপ দিলে ডিভাইডার কিছু, কারণ এটা কি একটা অবজেক্ট অ্যাড হচ্ছে, এই জন্য এটা কোনটার আন্ডারে? কন্টেন্টের আন্ডারে। আমাদের শিখতে হবে এইভাবে যে কন্টেন্ট রিলেটেড যা কিছু আছে সেটা কন্টেন্টের মধ্যে থাকবে, আর ডিজাইন রিলেটেড স্টাইল রিলেটেড যা কিছু আছে সেটা স্টাইলের আন্ডারে, আর অ্যানিমেশন এক্সট্রা অবজেক্ট এই ধরনের যত কিছু থাকবে সেগুলো অ্যাডভান্সে। এলিমেন্টরের তিনটাই হচ্ছে কি এই এডিটিং রুলস, কন্টেন্ট বা নতুন কিছু অ্যাড ডিলিট করার জন্য কন্টেন্টের মধ্যে থাকবে এগুলো, আর সিএসএস রিলেটেড যেগুলো সেগুলো থাকবে স্টাইলের আন্ডারে, আর জাভা স্ক্রিপ্ট রিলেটেড যা যা সব চলে যাবে অ্যাডভান্সের আন্ডারে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু ছোট করতে চাই তার মানে কি স্টাইল। এবার বলা আছে দেখেন টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মানে কি? ফন্ট, ফন্টের সাইজ ধরেন কত আছে জানি না, আরো কমায় দিলাম 14 হয়ে গেছে না? লাইন হাইট অনেক বেশি আছে ধরলাম 16 করে দিলাম, মানে ওই যে ওর উপরে নিচে একটা জায়গা নিতেছিল যে একটা অক্ষরের থেকে পরের একটা লাইনের দূরত্বটা, এটাও আমি কমায় দিলাম। দেখতে সমস্যা হচ্ছে? আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার আমি চাচ্ছি যে এই পুরো ব্যাকগ্রাউন্ডটার একটা কালার থাকে, তাহলে কি করতে হবে? আবার এখান থেকে কি আর করা যাবে? পুরো ব্যাকগ্রাউন্ড হলে কোথায়? এডিট সেকশন। যেহেতু কালার চেঞ্জ করবো তাহলে স্টাইল, ব্যাকগ্রাউন্ড। বলছে টাইপ কি চাও? ক্লাসিক টাইপ, গ্রেডিয়েন্ট টাইপ, ভিডিও টাইপ, স্লাইড শো টাইপ। তার মানে কি ব্যাকগ্রাউন্ডে আমি কি কি দিতে পারবো? নর্মাল তো ক্লাসিক স্টাইল মানে কালার স্টাইল দিতেই পারবো, ইমেজ স্টাইল দিতেই পারবো। এরপর চাইলে আবার আমি গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবো। তারপরে অপশন দিছে কি চাইলে ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিতে পারবো। এরপর আবার বলছো স্লাইড শো, মানে কি ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ইমেজ আসবে যাবে আসবে যাবে। ওকে, তাহলে আমি আপাতত ক্লাসিকেই যাই এবং আমি চাই হচ্ছে এই যে কালারটা, এই কালারটা দিতে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি প্রাইমারি কালার, রাইট? আচ্ছা, এখন এলিমেন্টের আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে কালারটা রিইউজ করার জন্য সেভ করে রাখতে পারবেন। তাহলে পেইন কমে গেল, তাহলে আমরা এটাকে সেভ করে দিই প্লাস, এবং বলে দিলাম আওয়ার প্রাইমারি কালার। আপনি যে কোনো একটা নাম দিয়ে দেন, কারণ প্রাইমারি কালার শুধু লিখলাম না কেন, প্রাইমারি কালার নামে আরেকটা থাকতে পারে, বর্তমানে থাকতে পারে না, কারণ আগের দেখলাম অনেকগুলা কালার আছে, এই যে দেখেন এই যে প্রাইমারি। আচ্ছা, কালার নাই, শুধু প্রাইমারি বলতে একটা অলরেডি আছে। আচ্ছা, আমরা ওটাতে হাতও না দিলাম, চলে আসলো। এবার আবার আমরা কি এটা পাল্টাইতে হইব? ওকে, তাহলে এটাও যেহেতু আমাদের বারবার লাগতে পারে, বিশেষ করে হোয়াইট কালারটা, তাহলে আমরা হোয়াইট কালারটা কি করতে পারি? এটাও সেভ করে রাখি, কারণ যদি বারবার রিইউজ করা হয় তাহলে কি আর নতুন করে কোড লেখা লাগে? আমরা যে কোনো পেজ বিল্ডারে যা কিছু করতেছি প্রত্যেকবারের জন্য একটা করে সিএসএস ক্লাস এবং এক একটা করে সিএসএস লিখতেছে। কে লিখতেছে এটা আমাদের জন্য? ধরেন এই ক্ষেত্রে ইউজ করতেছি এলিমেন্টর, যদি আমরা অ্যাভাডা ইউজ করতাম, অ্যাভাডার প্রত্যেকটা চেঞ্জেসের জন্য অ্যাভাডা যে কম্পোজার একটা করে সিএসএস লিখতো আমাদের জন্য, রাইট? তাহলে আমরা যে জিনিসটা রিইউজ করতেছি। আচ্ছা, আমরা জানলাগুলো বন্ধ করে দিই যেন পড়া ভাবে মাছ ধরতেছে নাকি, লাইটে জ্বলা আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম ধরেন এই যে বারবার রিইউজেস হচ্ছে, তাহলে আমরা যদি সেভ করা একটাই বারবার রিইউজেস করি আমাদের সাইট কি হইতেছে? হালকা হইতেছে। এই সাদা আমরা 100 বার ইউজ করছি, যদি 100 বারই এরকম র্যান্ডমলি কালার নেই 100 লাইন সিএসএস, আর আমি যদি বারবার এই প্রাইমারি কালার মানে সেভ কালার প্যালেট থেকে ইউজ করি তাহলে কি একবার মাত্র। কনসেপ্ট বুঝতে পারছি সেভ বা গ্লোবাল অপশনের? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটা করে ফেললাম। এবার এটা আরো একটা বেনিফিট বলি সেভ কালারে। ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, বানানোর পর ক্লায়েন্ট বললো যে তুমি আমার কালার চেঞ্জ করো, and আপনি ওই কালারটা ওয়েবসাইটের মধ্যে 10টা পেজে মনে করেন প্রায় 300-400 বার ইউজ করছেন। কালার চেঞ্জ করতে গেলে মানে আপনি এই সেভ অপশন বা কালার কোথাও সেভড এর অপশনই নেই। যেমন অ্যাভাটারতেই তো এটা নাই, প্রাইমারি কালার সেকেন্ডারি কালার বা কাস্টম কোনো কালার তো সেভ করা যায় না। তা আপনি ক্লায়েন্টকে লাল আর নীল দিয়ে একটা ওয়েবসাইট বানায় দিচ্ছেন লিখছে, এবং ক্লায়েন্ট বললো যে আমি তোমার ব্র্যান্ডিং চেঞ্জ করব, আমার লোগোর কালার চেঞ্জ হয়ে গেছে, তুমি লালের পরিবর্তে কমলা দাও। এবং আপনি 10টা পেজ বানাইছেন লালের উপর বেস করে।
কি করতে হবে, 10টা পেজে যেতে হবে, কালার গুলো একটা 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 করে সবগুলা চেঞ্জ করতে হবে। আর যদি গ্লোবাল অপশন থাকতো এবং আপনি সব জায়গায় এক লাল ইউজ করছেন, কি করতেন, খালি একবার আসতেন, লালটাকে কমলা করে দিতেন, পুরো সাইটের যত জায়গায় লাল আছে কমলা হয়ে যেত। এই জন্য কি করছে, আমরা হোয়াইটটাকে হোয়াইট নাম দিয়ে সেভ করে ফেলছি। যেমন এই যে এখানে এখন চলে আসলাম। ওকে, এখন আমরা এটা কি করতে চাচ্ছি, কি লেটস সে এটাকে আমরা আমাদের ওই হোয়াইটটা দিতে চাইতেছি, এবং ভিতরে আমাদের সেই প্রাইমারি কালার। মানে আমাদের কিন্তু আবার কোডও খোঁজা লাগলো না, কালার কোডও পিক করা লাগলো না, কিছুই করা লাগলো না। তো আমার কাছে মনে হইতেছে যে এটা অনেক বড় হয়ে গেছে, লেটস মেক ইট স্মল। এবং স্পেসটাকে আমরা 15 করে দিলাম, বা একটু কমায়ও দিই, সমস্যা নেই। এবং ওয়েলকাম টু মাই ওয়েবসাইট লেখাটা একটু মোটা হয়ে গেছে, বুঝতে মানে আমাদের একটু প্যারা লাগতেছে। আবার ফন্টটাও কিন্তু আমাদের ফন্টের সাথে যায় না। তো এই ফন্টটা কিন্তু থিমের সাথে ডিফল্ট আসছে। তো এলিমেন্টেরও একটা অপশন আছে যেটার নাম হচ্ছে সাইট সেটিং, যেখান থেকেই মূলত ডিফল্ট যে গ্লোবাল কালার, গ্লোবাল ফন্টস, টাইপোগ্রাফি, বাটনস, ইমেজেস, এগুলার একটা নির্দিষ্ট ডিজাইন প্রিসেট করা থাকে। মানে এখানে যে চেঞ্জেসটা করবেন, এটা পুরো সাইটের ডিফল্ট যতগুলোকে বলা আছে সবগুলোতেই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এটা করা মানে যে আমরা এডিটর এবার করতে পারবো না, এরকম কিন্তু কিছু না। এটা শুধু কাদের ক্ষেত্রে কাজ করবে, যারা ডিফল্ট এলিমেন্টের মধ্যে, যারা ডিফল্ট মানে যাদেরকে আপনি জাস্ট এনে ছেড়ে দিছেন কিন্তু কোনো এডিটিং করেন নাই। কিন্তু এডিটিং করলে আবার সেটা ওভাররাইড হবে, নতুন সিএসএস জেনারেট হবে। তাহলে আমরা দেখি, এই যে গ্লোবাল কালারে গেলাম, তো এটা প্রাইমারি সেকেন্ডারি এগুলো আমরা দেখছি না, আমার এটা দরকার নাই। আচ্ছা, এগুলো হচ্ছে সিস্টেমের সাথে আসছে এই চারটা। এই যে এইগুলো হচ্ছে পিলক্স আমাকে দিচ্ছে, বা ওই যে পিএইচ লক্স যে থিম, সেই থিম দিচ্ছে। তো ফিচার্ডের জায়গায় দিলাম আমরা আমাদের এই কালারটা। আমরা আপাতত ডিলিট করলাম না, কারণ তাহলে দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে যেতে পারে না সাইটটা, কারণ এটা তো পিলক্স ওদের মতো করে সেভ করে প্যালেটটা রেডি করছে। ওকে, আমি আসছিলাম এখানে কেন, ফন্ট চেঞ্জ করার জন্য বা টাইপোগ্রাফি চেঞ্জ করার জন্য। তো ডিফল্টটাকে চেঞ্জ করে দিয়ে দিলাম। মনে আছে আমরা এটা কি কি দিয়ে ক্রিয়েট করছিলাম, পপিন্স না মনস্টার আছে, দেখি আছে কিনা, এই যে আছে। ওকে, সেম এটার জন্য MONT মন কপি করে রাখি। ওকে, এটা সেকেন্ডারি হেডলাইন, এরপরে বডি টেক্সট মনস্টারেট, এরপর অ্যাসেন্ট। ওকে, এটা তো মনস্টারেট। এটা হলো টাইপোগ্রাফিটা গেল, বেসিক যে টাইপোগ্রাফি। এরপর যদি আমরা বের হই, তারপর দেখেন থিমের একটা টাইপোগ্রাফি আছে, তাহলে আমাদের এটা আপডেট করতে হবে। প্রথমেই বডি টেক্সট, ওকে, আপডেট করলাম। তারপরে বলছে লিংকের ফন্ট কি হবে, ওকে, এটাকে আমরা আপডেট করে দিলাম H1, মানে ওয়েবসাইটে যতগুলা ডিফল্ট H1 আছে সবগুলা এই যে চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা এটা H2 ইউজ করতেছিলাম, H2 আপডেট করছি, সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ ওইটা একটা H2 এলিমেন্টস ছিল। ওকে, একদম পুরা সাইটে এখন যত নতুন ফন্ট আসবে, অন্য কোনো ফন্ট আর কাজ করবে, কাজ করবে না। বাই ডিফল্ট আমার এই মনস্টেরাটি কাজ করবে। এবং এগুলো সবগুলোর কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আমি অলরেডি প্রিসেট করে দিছি। বাট আবার আমার ইচ্ছা মতো আমি বারবার এটাকে চেঞ্জ করতে পারবো। এটা আমরা দেখি, এই যে এখানে এখন চলে আসলাম। এখন চাইলে কি এটাতে পপিংস দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে, এখান থেকে দিয়ে দেন, কিছু হয়ে গেছে। কিন্তু এটা এখন একটা নতুন সিএসএস ক্রিয়েট করলো, তা আমার দরকার আছে নতুন সিএসএস। আমি আবার কি করব বলেন তো, মনস্টেরাট সার্চ দিব নাকি ডিফল্ট? এখানে আমি ডিফল্ট সার্চ দিব, কারণ ডিফল্ট দিয়ে আমি বুঝাই দিলাম যে তুমি ওই গ্লোবাল সেটিং থেকে ফন্ট নিবা। এবং ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আমার মনস্টেরাট পছন্দ হয় নাই, আমি পপিন্সে ব্যাক করতে চাই, তখন আমি কি করব, পপিন্স করব। এক এক জায়গায় চেঞ্জ করব, পুরো সাইটের যত জায়গা আছে সব জায়গায় চেঞ্জ হয়ে যাব।
এই গ্লোবাল সেটিংটা কিন্তু আমাদের বুঝতে হবে, কারণ একটা যদি সুন্দর অপটিমাইজ ওয়েবসাইট বানাইতে চাই, গ্লোবাল সেটিং আমাদেরকে এটা হেল্প করবে। এটা আমাদেরকে বারবার সিএসএস দেওয়ার থেকে সিএসএস কমায় দিবে। যত বেশি আমি ডিফল্ট এই যে ফন্ট, ডিফল্ট কালার, ডিফল্ট সাইজ ইউজ করব, তত বেশি সাইট অপটিমাইজড হবে। কারণ আপনি বারবার প্রত্যেকটা অবজেক্টে যদি সিএসএস লেখেন, একটা সাইটে যদি আপনার 10,000 অবজেক্ট থাকে, 10,000 অবজেক্টের জন্য আরো মনে করেন 30,000 লাইন সিএসএস অ্যাড হয়ে গেছে। কথাটা কি বুঝতে পারছি? আমাদের ওরকম দরকার আছে নাই। আচ্ছা, এখন হচ্ছে ধরেন এটার যদি সাইজও কমাইতে হয়, আমি এখান থেকে কমাইতে পারবো। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, তো এটা আমরা সেভ করে দিলাম। এটা তো এটা নিচে চলে গেছে, দেখা যায়। এক মিনিট, এটা হাইড করছে গিয়ে। ওকে, আপডেটেড। এবং আমরা যদি এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সেটাও পসিবল। আচ্ছা, এই দুইটার মধ্যে একটা গ্যাপ আছে, তাহলে আমাদের এই গ্যাপটা রিমুভ করে দেওয়া উচিত না? তাহলে দেখি গ্যাপটা কিভাবে রিমুভ করতে পারি। এখানে মার্জিন দেয়া নাই, প্যাডিং দেয়া আছে, সব ঠিক আছে। তাহলে গ্যাপটা কে বানাচ্ছে? ওদের মধ্যে সম্পর্ক খারাপ কেন? আচ্ছা, এটা এখন দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে কি, বটমের দিক থেকে পরে টাইনা টুইনা উপরে নিয়ে আসা, প্রায় 20 পিক্সেলের মতো নিলেই আশা করি ঠিক হয়ে যাবে। এই যে ঠিক হয়ে গেছে, আপডেটেড। এবং আমি যদি এখন এখানে চলে যাই, এই উপরে এখন ওই জিনিসটা চলে আসবে। চলে আসছে এই ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, তারপরে এই কোণে আবার চলে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত আইকন বা যেটাই বলি না কেন। সো এটা হচ্ছে আমাদেরকে প্রথম হেডার আমরা নিজেদের মতো কাস্টমাইজ করলাম বা দরকার অনুযায়ী বাড়াইলাম। এবার আমি চাই ফুটারটা এডিট করতে, তাহলে ওভার ফুটার ফুটার। ওকে, এটা আবার আরেকটা ট্যাবে আসতেছে, এডিট দ্য ফুটার। পানি খায় না খায় না, এরকম অনেক সময় হয়। আপনারা চেষ্টা করবেন যে এসে আশেপাশে একটু চাটা খেয়ে নিতে, কারণ বিকাল টাইমটা তো এটা তো ঘুমের টাইম। অনেকের অভ্যাস থাকে যে বিকালে একটু ঘুমানো, আমারও এরকম প্রথম প্রথম হইতো। আচ্ছা যাক, তারপর আমি প্রথমে চাই কি আমার লোগোটাকে আপডেট করতে। এই জায়গায় বোঝা যাইতেছে যে লোগোটা অনেক কাহিনী করে সে আপডেট করছে, মানে এটা একটা এসভিজি ফাইল, যেটা একটা কোডের মাধ্যমে সাইটে শো করতেছে। এসভিজি কিন্তু এরকম কোড। ওকে, তাহলে আমি এটা চাই না, বাদ। আমার কাছে আছে কি সস্তা ইমেজ, আমি ইমেজ এনে এখানে সাইরা দিই, পরে বললাম যে আমার কাছে এগুলো নাই, ডিলিট। এবার আমি এখানে ক্লিক করে ইমেজের থেকে বললাম চুজ ইমেজ। যে আমাদের এরকম হইতে হবে যে আমার কাছে এটা নাই, এটা নিয়ে টেনশনের দরকার, ডিলিট, আমার তোমার দরকারই নেই। তাহলে আমাদের লোগো মইন হোয়াইট। এবার বুঝছেন যে একটা লোগোর কেন ব্ল্যাক হোয়াইট দুইটা ভার্সন থাকা প্রয়োজন। তাহলে এই জায়গায় কিন্তু এটাও আপডেট করতে হবে, কারণ কি ব্যাকগ্রাউন্ডের সাথে এটার আবার একটা সূক্ষ্ম মারামারি চলতেছে। আমাদের ব্লু কি হয়েছে, লোগো মইনের পরে একটা যে ডটটা ছিল, ডটটা ডটটা কিন্তু এই কালারটা হয়তো আমরা ডটটা দেখতেছি না। তো আমরা এটাকে এবার চাইলে ওইটা এডিট না করেও একটা সিস্টেম করতে পারি, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা চেঞ্জ করে দেই, এটা থেকে সেকেন্ডারি করে দেই, বা ধরেন সেকেন্ডারি যদি ভালো না লাগে এডি করে দিই। হ্যাঁ, এগুলো চেঞ্জ করতে হবে। আর কিছু আছে অবজেক্ট নাই, তাহলে এখন এই আইকন, আচ্ছা আইকন আবার একটা একটা করে নিচ্ছে। বুঝলাম না, ওদের কি এলিমেন্টর আইকন দিতে চায় নাই? আচ্ছা যাক, ওরা অনেক এক্সপার্ট, তো এই জন্য এমন জিনিস ইউজ করছে যে এটা মানুষ চাইলেও এখন আপডেট করতে পারবে না। যেমন এটার মধ্যে যদি লিংক দিতে হয়, তখন কি করতে হবে, এই পুরাটাকে আবার এ ট্যাগ দিয়ে কোড কোড লিখতে হবে। তা আমাদের কোডের দরকার আছে? আমি বলবো আমার তোমার দরকারই নেই, যাও। কারণ আমরা আইকন আনা অলরেডি শিখে গেছি। কি করবো এখানে, সার্চ দেব সোশ্যাল আইকন। এবার আগে এখানে এনে ছাড়ি, ধরেন আমার এবার ইউটিউব থাকুক না, ইউটিউব না, আমরা চাইতেছি ইনস্টা, না ইনস্টা।
দিলাম। আচ্ছা, এবার ম্যাচ করানোর জন্য আমরা কি করব, অফিসিয়াল কালার থেকে কাস্টম, কাস্টমে আমি প্রাইমারি কালার বললাম যে তোমার কোনো কালারই থাকা লাগবে না, মানে জিরো, তোমার কোনো কালার থাকা লাগবে না। এবং এদেরকে বললাম যে তোমরা সাইজে ছোট হয়ে যাও, 15, 16। আমরা এটাকে অ্যালাইন করে দিলাম লেফটে। কেউ এরকম সেম একটা ভাইব দিল না? আর একটু বড় করে দিলাম, এখান থেকে স্পেসিংও একটু কমায় দিলাম, হয়েছে যে জিনিসটা চাইছি। এবার আমার মনে হচ্ছে যে ইমেজটাও বোধহয় একটু ছোট করে দিলে ভালো হতো, বা একটু ফাঁকা করে দিলে ভালো হতো। তাহলে আবার ইমেজে ক্লিক, স্টাইল, আমি কি চাই, উইড লিমিট করে দিতে চাই, তাহলে উইড লিমিট করলাম। এবার হচ্ছে এটা মাঝখানে চলে আসছে, আমি চাই কি এটাকে লেফটে নিতে, তাহলে কন্টেন্ট লেফট। এখান থেকে আমি এটাকে ফুল করে দিব, কারণ কি ফুল মানে এই ইমেজটার এক্সাক্ট কোয়ালিটিটা আসবে। আর যদি আমি এটা বাই ডিফল্ট রেখে দিতাম, কি বলছে যে আমি এটাকে 1024 দিয়ে ক্রপ করব, মানে রেজুলেশন ফোর্স করব। এখন আমার ইমেজটা যদি হয় 200 বাই 200, মানে ইমেজের ক্যানভাস সাইজ 200 পিক্সেল বাই 200 পিক্সেল, আর এখানে যদি সিলেক্ট করা থাকে 1000 বাই 1000, তাহলে ওই ইমেজটাকে কি করতেছে, ইনার জুম করতেছে, ইমেজ দেখুন ব্লার দেখা যাইতেছে। তো এটা খেয়াল রাখবো যে আমরা প্রত্যেকবার ইমেজ নেওয়ার পর এটাকে ফুল করে নিব, যে আমার ইমেজ যতটুকু তুমি ততটুকুই রাখো, আমার বেশি কমের দরকার নেই। ওকে, তারপরে আমরা এটাকে আপডেট। তবে মাঝে মাঝে ধরেন ইমেজের ক্যানভাস সাইজ ছোট, 500 সাইজ, আর আপনার আনফরচুনেটলি 600 জায়গা, 600 লাগবে, তখন একটু বাড়াই দিয়ে, এখান থেকে কাস্টম দিয়ে একটু বাড়াই দিয়ে, আর না হলে কিন্তু ফটোশপ থেকে বাড়াই দিতে হবে। ওকে, এটা আমরা আপডেট করলাম। এবার এইগুলা কি, এগুলো হচ্ছে ফ্লেক্সিবল লিস্ট। তার মানে এগুলো আপডেট করতে গেলে এই যে এখান থেকে আমাকে আপডেট করতে হবে, এখান থেকে টেক্সট, এখান থেকে লিঙ্ক। এগুলো হচ্ছে ওই ওয়েবসাইটের নিচে থাকে না ইউজফুল লিঙ্ক, টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, তারপর হচ্ছে কি যে ইভ্যালির যেমন থাকে রিফান্ড পলিসি, তারপর অর্ডার প্রসেস, অনেক ওয়েবসাইটে থাকে না। তো এরকম ব্যাপারগুলো তো আমরা এগুলা লিখলাম, এটাকে লিখলাম কি টার্মস এন্ড কন্ডিশন, যে ক্লাস না করলে ব্যান করে দিব, এটা তো একটা টার্মস এন্ড কন্ডিশন। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট না করলে ব্যান করে দিব। এবার প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসিতে বললাম এই যে ভোটার আইডি কার্ড দিতেন, এটা হচ্ছে আমি কারো কাছে শেয়ার করব না, প্রাইভেসি পলিসি কিন্তু এটা। তারপরে যে আপনাদের ফোন নাম্বার, ইমেল, এগুলো যে আমার কাছে আছে, এগুলা ইনক্রিপ্টেড থাকবে। এখন হইতে পারে না যে আপনার একটা বন্ধু এসে বললো যে ভাই ও আমার টাকা নিয়ে ভেগে গেছে, আপনি একটু ওর নাম্বারটা দেন বা ওর বাসার ঠিকানা দেন। এগুলাই কিন্তু লেখা থাকে যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে আমাদের ডাটা দেই, সেই ডাটাগুলো নিয়ে ওয়েবসাইট কি করবে এবং সেই ডাটাগুলো সে কোথাও শেয়ার করবে কিনা, এগুলোই প্রাইভেসি পলিসিতে থাকে। দেখবেন অনেক ওয়েবসাইটে কি করে, প্রাইভেসি পলিসিতে লিখিয়ে রাখে যে আমি তোমার ডাটা বেচে ফেলাম। এরকম একটা হচ্ছে গিয়ে ফেসবুকে তো নিজের টার্মস এন্ড কন্ডিশন এখন একদম ডিরেক্ট লিখে দিছে যে তোমার ডাটা দিয়ে মার্কেটিং এর জন্য বিভিন্ন থার্ড পার্টি টুলসের কাছে শেয়ার করা হবে। সবাই না জেনে কি করে, আই অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি। কারণ আমরা ছোটবেলা থেকে সফটওয়্যার ইনস্টল দিছি, জীবনে ইনস্ট্রাকশন করি নাই, নেক্সট 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 নেক্সট, লাস্টে যে ফিনিশ, ইনস্টল হয়ে গেছে। মাঝে মাঝে কি করছে, যেমন কেউ যদি রিসেন্টলি ইউটরেন্ট ইনস্টল দিয়ে থাকেন, টরেন্টের, এটা দেখবেন যে নেক্সট নেক্সট দেওয়ার সময় মাঝখানে আবার টিক চিহ্ন দেওয়া লেখা আছে ইনস্টল এমসি ফ্রি অ্যান্টিভাইরাস। তারপর হচ্ছে অ্যাভিরা, হ্যাঁ অ্যাভিরা অ্যান্টিভাইরাস, ব্রাউজার এক্স, মানে হাবি জাবি ইনস্টল করা যায়। আবার ওই যে সেদিন ফরম্যাট ফ্যাক্টরি নামে একটা ফরম্যাটার ইনস্টল দিতে গেলাম, যে ভিডিওরে অডিও করে, অডিওরে ভিডিও করে, নেক্সট নেক্সট যেতেছে এটার মধ্যে দেখি আওয়াজ ঢুকায় রাখছে। মানে ওরা এখন বলছে যে পাবলিক যেহেতু নেক্সট নেক্সটের উপরে থাকে, তাহলে এক কাজ করি আমরা অন্য সফটওয়্যারের প্রমোশন করি। এটা কিন্তু একটা মনিটাইজেশন করে ফেললো। মনে করেন এভাস্টার সাথে চুক্তি করছে যে আমারটা যতজন ইনস্টল করবে তোমারটাও ইনস্টল করায় দিব তার কম্পিউটারে, তুমি কত দিবা। ওরা একটা চুক্তির মধ্যে এসে বলছে, and ও তো জানে যে মানুষ কানার মতো নেক্সট নেক্সট দিয়ে যাবে, ওই অ্যাভাস্ট ইনস্টল হয়ে যাবে, আর অ্যাভাস্ট ইনস্টল হয়ে গেলে ওর ইনকাম। খেয়াল করে দেখুন অনেক সফটওয়্যারের সাথে অন্য সফটওয়্যার চলে আসে, অপেরা মিনি এগুলা এই মার্কেটিংটা বেশি করে, এগুলো ফালতু সবচেয়ে বেশি। আচ্ছা দেখেন,
এরপর ওরা একটা কপিরাইট টেক্সট একটু সিস্টেমেটিক ওয়েতে দিছে। এটা হচ্ছে কপির আইকনটা, এটা হচ্ছে ইয়ার, মানে কারেন্ট ইয়ারটা নেওয়ার জন্য একটা ফাংশন। তারপর এটার মাধ্যমে নিচ্ছে কি সাইটের নেম, তারপরে অলরাইট রিজার্ভ, তার মানে প্লেন টেক্সট কতটুকু অলরাইট রিজার্ভ। আর যদি এই যে পিএস লক্স কর্পোরেট আপডেট করতে হয়, আমার সাইটের নাম আপডেট করতে হবে। সাইটের নাম যেন কোথা থেকে আপডেট করে, অনেকবার করছি আমরা সবাই। এই যে সাইটের নাম হচ্ছে এই যে উপরে যেটা থাকে, অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ সাইট আইডেন্টিটি। হ্যাঁ ফেলাইছি বেসিক্স, বহুতবার করছেন। এভারটাতে ঢুকে আমরা আগে এভারটার ওই জায়গা থেকে চেঞ্জ করে নিজেদের নাম দিছিলাম, মনে আছে? নিজেদের যে ওয়েবসাইটের নাম দিছিলাম। আচ্ছা যাক, মনে আছে কিন্তু খায়া ফেলাইছি। আচ্ছা যাক, কাস্টমাইজ এই যে পিএইচ লক্স কর্পোরেট, তাহলে এটাকে আমি চেঞ্জ করে কি দিতে চাই, আমার নাম। ওকে, আমার নাম আমি দিলাম জাস্ট অ্যানাদার কমপ্লিট এলিমেন্টর ডেমোস। এটা বাদ দিয়ে আমি কি করি, লেটস আমি লিখলাম যে মেন্টর, তারপর হচ্ছে কি ফ্রিল্যান্সার হাবি জাবি কি কি করি টুকটাক লিখলেন আপনি আপনার মতো। তারপর হচ্ছে আর কি কি করি, কিছুই তো করি না। ড্রপ শিপার হাবি জাবি যতক্ষণ লিখতে মন চায় লিখে পাবলিশড। ওকে, এখন হচ্ছে আমরা রিলোড দিয়ে দেখবো যে এটা আপডেট হয়েছে কিনা। আমি লিখছি কোথায়, আমার সাইট টাইটেলে, এটা আপডেট হয়েছে কিনা। তো হয়েছে, কারণ ওর সাথে ইন্টারলিঙ্কড করা। তা আমার যদি হচ্ছে এখান থেকে লেটস এই দুইটার পরে আর কিছু লাগবে না, তাহলে এটা আমি ডিলিট করে দিলাম। এখানের পরে আর কিছু, ধরেন এখানে আমি দিলাম যে কুইক লিঙ্কস হিসেবে দিয়ে দিলাম পেজেস গুলো, অ্যাবাউট, তারপর গল্প, তারপর এখানে দিলাম আমি কন্টাক্ট। আর এটারও দরকার নেই আমরা। হ্যাঁ অবশ্যই পারবেন, লিঙ্ক তো আপনি যে কোনো লিঙ্কই দিতে পারবেন, লিঙ্ক স্বাধীন না। আপনি চাইলে আপনার যদি অন্য ওয়েবসাইট থাকে বা বাসার কোনো লিঙ্ক থাকে, যে গুগল ম্যাপের অ্যাড্রেস দিবেন ওটাও দিয়ে দেন, লোকেশন লিখে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেন, ওইটাও কাজ করবে। লিঙ্কের সাথে কোনো ধরনের কাহিনী করবে না। ওকে, এবার হচ্ছে আমাদের হেডারও শেষ, ফুটারও শেষ। এরপর আমরা ইউজুয়ালি কি করি, পেজ মেনু তো অলরেডি আমরা করছি। এবার আমরা চলে যাব কোথায়, পেজে। ধরেন আমরা হোম পেজটা এডিট করতে চাই, তাহলে আমি চলে গেলাম আমার হোম পেজে। ওকে, হোম পেজে যাওয়ার পরে এডিট উইথ এলিমেন্টর। কেন আমি বললাম এডিট উইথ এলিমেন্টর, কারণ ওই যে আমরা যখন অ্যাভাডাতে ছিলাম বলছে এডিট উইথ অ্যাভাডা লাইভ, যখন ডিবি ডিবি ইনস্টল দিচ্ছেন কি বলছে, এডিট উইথ ডিবি। ইউজুয়ালি আবার আমি কিন্তু এভাবেও যেতে পারবো, এডিট পেজ, তারপর সেখান থেকে আমাকে নিয়ে যাবে এডিট উইথ এলিমেন্টর। তাহলে এর থেকে বেটার ছিল শর্টকাট। ওকে, এডিট উইথ এলিমেন্টর। এলিমেন্টরটা কি বুঝছি, কি পেজ বিল্ডার, আরেকটা পেজ বিল্ডার। আমরা এই পর্যন্ত কয়েকটা পেজ বিল্ডার দেখছি, এটা নতুন আরেকটা পেজ বিল্ডার। ওকে, চলে আসলাম আমাদের পেজের এডিটরে। দেখি এই যে ক্লিক করলে সবই তো একদম ঝামেলার দুনিয়া হিসেবে দিচ্ছে। এই যে দেখেন ছোট ছোট হাবি জাবি, মানে ওদের যত রকম অবজেক্ট ওরা ইউজ করছে সবগুলাই এসভিজি ফরম্যাটে করছে। এই কোডটাই যদি আপনি সেভ করেন বিভিন্ন জায়গায় দেখবেন যে এসভিজি কোড টু জেপিজি লেখা সার্চ দিলে, যে আমরা একটু দেখি, সরি এসভিজি কোড টু পিএনজি লেখছে। আমরা এগুলার ইমেজ হিসেবে এখন কনভার্ট করতেছে, কিন্তু ইমেজ হিসেবে ও কেন দেয় না জানেন, এনিওয়ান? না, ইমেজ হিসেবে যদি ও দিত তাহলে এটা ব্লার হইতো, সব ডিভাইসে ভালোভাবে শো করতো না।
আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা নোটপ্যাড, এই কোডটাকে এখানে সেভ করবো আমরা। ডেস্কটপ all file, let's say icon.svg, এবার চুজ ফাইল। কোথায় আমাদের সেই icon.svg, ডেস্কটপে করলাম না, কনভার্ট। মানে এটা তো পিএনজি ব্যাকগ্রাউন্ড লেস, তো এই জন্য আমরা এক্সাক্টটা দেখতে পারতেছি না। আবার ও কিন্তু এখানে কালারটা চেঞ্জ করছে স্টাইল আইসা, মানে এই যে এটাকে এই কালার বানাইছে, বাট অ্যাকচুয়াল বেস কালার ছিল কি এটা ব্ল্যাক। বুঝতে পারছেন? ও কিন্তু এখানে কালারটাকে চেঞ্জ করে দিছে, বাট আমাদের ক্ষেত্রে এইভাবে আমরা চাইলে যে কোনো ফাইলকে, মানে বিশেষ করে এসভিজি কে, ও এসভিজি দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যদি ইমেজ দিত পেজের সাইজটা ভারী হইতো। কোড দিছে, ব্রাউজার এটাকে এনকোড করে নিচ্ছে, বা ব্রাউজার এটাকে কনভার্ট করে দেখাইতেছে মানে গ্রিন কালার, তো ওর ইমেজও হইলো না, সাইটও ভারী হইলো না। যেরকম কোড এসভিজি করা যাইতেছে, পিএনজি করা যাইতেছে, এরকম ভাবে এসভিজি ফাইল বা পিএনজি এরকম কোড জেনারেট করা হয়েছে। হ্যাঁ আছে তো, পিএনজি রে কোড জেনারেট করা যায় না, শুধুমাত্র এসভিজি ফরম্যাটটা হচ্ছে গিয়ে ওয়েবে কনভার্ট করা যায়। মানে এসভিজি অনেকেই ওয়েবে ইউজ করে, বিশেষ করে যারা ইলাস্ট্রেটর বা ফটোশপে কাজ করেন, সেভ করার সময় দেখবেন অপশন থাকে এসভিজি হিসেবে সেভ করার জন্য। হ্যাঁ, লোগো ডিজাইন ওয়েবসাইটের জন্য অনেকেই এসভিজি ইউজ করে, কারণ এসভিজিটা 1 থেকে 2 কেবি, পুরোটাই কোডেড ফরম্যাট। এই যে ওদের যে সবকিছু এসভিজি কেন ইউজ করছে, ওরা যখন সাইটটা লোড নিতেছে অনেক ফাস্ট লোড নিতেছে, কিন্তু পরে ঢোকার পর তো দেখতেছে যে কিরে ভাই তো বিশাল ঝামেলার জিনিস। বিশেষ করে আমরা যারা বুঝি তাদের কাছে এসভিজি, এই যে আজকে আমরা বুঝলাম, কঠিন কিছু না। কিন্তু ধরেন একটা সাধারণ মানুষ আইসা চিন্তা করলো যে এই গোলটা বাদ দিয়ে আমি একটা চারকোনা ডিজাইন দিব, বা একটা চারকোনা ইমেজ এখানে আপলোড করব, বা দেখি এটার রেডিয়াস বাদ দিয়ে এটাকে চারকোনা করা যায় কিনা, ওইখানে সে ক্লিক করলে তোর মাথা নষ্ট হয়ে যাবে, এগুলো কি, এটা পুরো কোড। বাট অ্যাকচুয়ালি কি এগুলা কোড? এগুলা কি একটা ইমেজের কোডিং ফরম্যাটটাও এখানে পেস্ট করে রাখছে। একটা ইমেজে যত ডিটেলস থাকবে এরকম তত বেশি, যেমন এই যে ক্যানভাসটা কোথায় দেখবেন, এ হচ্ছে আমাদের এসভিজি শুরু হয়েছে, রাইট? এখানে দেখেন কোথাও না কোথাও প্যাথ নামে একটা অপশন আছে, এইটার মধ্যে কিন্তু একটা ফিল্টারও দিছে ওই যে কালার চেঞ্জ করার জন্য, এই যে ব্লার ফিল্টার। ফটোশপের ফিল্টারের এখানে গেলে ব্লার নামে একটা অপশন আছে না? কারণ আমাদের ফটোশপকে ওপেন করছিলাম আমরা আজকে। হুম, ইভেন এটার মধ্যে কিন্তু লিনিয়ার গ্রেডিয়েন্ট সাপোর্টেডও আছে। আমরা ফটোশপে যাই ডিজাইন করি না কেন, অ্যাকচুয়াল কিন্তু ব্যাকএন্ডে এরকম এরকম কোড হয়, পরে যে আমাদেরকে ইমেজ দেখায়। এই যে দেখেন ফিল্টার, ব্লার, আবার হচ্ছে ওই যে গ্রেডিয়েন্ট যেটা ছিল, ওই গ্রেডিয়েন্টও আপনি পাবেন হচ্ছে গিয়ে মেবি অ্যাডজাস্টমেন্টে, না যেন মোডে গ্রেডিয়েন্ট। টুল তো আছে, ওটা তো হচ্ছে যে প্যালেট। এই যে এগুলাই কিন্তু এখানে আছে, এই যে এখান থেকে এখান পর্যন্ত লিনিয়ার গ্রেডিয়েন্ট শেষ হইছে, তারপর আবার কি করছে, ও একটা ফিল্টার অ্যাড করছে, এই ফিল্টার আবার এই পর্যন্ত গেছে, এবং ফিল্টারের মধ্যে কোন ফিল্টারটা ইউজ করতে, গাসিয়ান ব্লার। মানে এই ইমেজটাও কিভাবে বানাইছে পুরোটাই কিন্তু আমরা চাইলে ফিল্টার, ব্লার, না না একটা ইমেজ নেই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন ফিল্টার, ব্লার, গাসিয়ান ব্লার, এটা দিয়ে ও ওর ওই কালারটা এরকম ব্লার করছে। কনসেপ্টটা বুঝতে পারছেন? তার মানে আমরা ইজিলি বুঝলাম ওই আইকনটা ডিজাইনই করছে ফটোশপ দিয়ে। পরে যে লাস্টে কি করছে, আমরা যেমন পিএনজি সেভ করে লোগোটাকে লাস্ট ক্লাসেই করছি, ও কি করছে সেভ অ্যাজ দিয়ে এখানে খুঁজছে এসভিজি কোথায়, আচ্ছা এখানে এসভিজি নাই, সেভ ফর ওয়েবে আছে, ইস্যু আছে। ও করছেই ফটোশপ দিয়ে একদম এক্সাক্ট প্যাথ, দেখেন না এখানে পিএনজির জায়গায়
না, এটা এখানেও নাই। আচ্ছা দেখি দাঁড়ান কোথায় আছে। এক্সপোর্ট অ্যাজ এ থাকতে পারে, দেখি এটাতে আছে কিনা। আমারটা বলতে এক্সভিজি এর এক্সটেনশন ইনস্টল করা নেই। দেখি অবশ্যই থাকার কথা, নাকি জেনারেটর না। না, আমারটার মধ্যে অনেক কিছুই নাই। ওই কি যেন একটা করতে যায়, যেমন এখানে ইউজুয়ালি অনেক অপশন থাকে, সেভ এজ দিলে এখানে অনেক অপশন থাকে, ওইখানে এসভিজি থাকে। না না না, সিএমওয়াই কেন, এটা এটার একটা ভার্সন এরর। রিসেট করে দেখছি, এটা ভার্সন এরর, মানে আনইনস্টল করে। ও একটা ওই যে প্লাগইন আছে তাপস টাইপের কিছু একটা নাম, ওই প্লাগইন দিতে যে অর্ধেক ফিচারই খায় ফেলছে। মানে ওই প্লাগইন ব্লক করতে মানে লাস্টে আনইনস্টল করতে যায় সাথে অনেক ফাংশন নিয়ে চলে গেছে। তা আমার লাগে না, এই জন্য আমি এটা করিও না। আমার আনইনস্টল করে ইনস্টল করবো, এটা আরেক প্যারা। এটা রেখে দিছি। বাট এখানে আপনাদের ম্যাক্সিমামেরই পেয়ে যাবেন এসভিজি ফরম্যাট। সেভ দিলে পরে দেখবেন যে ওইটা এরকম মানে কোনো এডিটর দিয়ে যদি ওপেন করেন এরকম কোড চলে আসবে। এই যে প্যাথ অ্যাকচুয়াল কিন্তু এতটুকু হচ্ছে ওর আইকন। আবার এটা যদি আমরা কালারও চেঞ্জ করতে চাই, এই যে এখান থেকে ফিল থেকেও কালারটাকে চেঞ্জ করে দিতে পারবো। দেখছেন এটা যে ব্ল্যাক, মানে এটা যে অ্যাকচুয়াল ব্ল্যাক, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আপনি চাইলে এটাকে হোয়াইট করতে পারবেন, আপনি চাইলে এটাকে ইয়েলো করতে পারবেন, মানে যা লিখবেন হয়ে যাবে। কারণ ও তো চাইছে এটা, ও একই জিনিস করে বারবার বিভিন্ন ডেমোতে খালি আপডেট করবো। বাট এটা যদি ও পিএনজি তে আপলোড করতে করতে পারতো, পারতো না। আচ্ছা তাহলে আমরা ব্যাক চলে যাই, ওর যেটা ছিল। ওকে, তাহলে আজকে আমরা বুঝলাম ইমেজের ডিটেলিং। আবার ভয় পেয়ে যায় না কোনো সাইডে যদি এরকম খালি কোড আর কোড দেখেন, এগুলো কিন্তু অ্যাকচুয়াল কোড না, ইমেজেরই কোডিং ফরম্যাট। এগুলো কনভার্টারও পাওয়া যায় অনলাইনে। আচ্ছা, তারপর হচ্ছে উই আর হেয়ার ফর। তাহলে এখানে আমি লিখলাম যে আই অ্যাম, তারপর সেকেন্ডারি হেডলাইন, আবার হাইলাইটেড টেক্সটও আছে দেখতেছি। আচ্ছা, অ্যানিমেটেড টেক্সট, ধরেন লিখলাম আই অ্যাম, লিখলাম মুইন আহমেদ। তাহলে আমি এবার হচ্ছে কি এই হেডিংটা বাদ দিয়ে দিতে চাচ্ছি, বা এখানে লেখা আছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার। এই পুরাটাই কিন্তু এই যে বারবার ট্রাই করলাম, চিন্তা করলাম যে এইভাবে ভালো হইবো না ওইভাবে ভালো হইবো, এই জিনিসটা করতে হইব কার, আপনার। এখন আপনার মনে হতে পারে যে আই এম এর পরে মঈন আহমেদটা নিচে ফেলে ভালো হতো, তাহলে কি করতে হইব, আই এম এর পরে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিতে হবে, কারণ এখানে তো এন্টার কাজ করবে না। ব্রেক ট্যাগ দিয়ে দেন, নিচে চলে যাবে। ব্রেক ট্যাগ, বিআর মাঝখানে বিআর লিখে দিবেন, ব্রেক ট্যাগ, তাহলে ও নিচে চলে যাবে। এটা সবসময় মনে রাখবেন যে কোথাও যদি এন্টার কাজ না করে বা নিচের লাইনে নেওয়ার অপশন না থাকে, আগে বা পরে ব্রেক ট্যাগ দিয়ে দিবেন। তাহলে কি হয়ে যাবে, ও এর পরে ব্রেক ট্যাগ মানে হচ্ছে ও বুঝাইছে যে আমার পরে যা কিছু আছে নিচে চলে যাবে, এই লাইন এখানেই ব্রেক। ওকে, আমরা এখানে ব্রেক ট্যাগ দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস ডেভেলপার আই এম মুইন আহমেদ। তো তারপরে লেখাটা কিন্তু সুন্দর লাগতেছে না, কারণ আই এমটা একদম ছোট। তাহলে আমরা দেখি আই এমটাকে আলাদা আলাদা করে দেখি যে ফিল হয় কিনা, তারপরে সুন্দর লাগতেছে না। তাহলে হচ্ছে গিয়ে আমরা এটাকে আরো আপডেট করি, মুইন আহমেদটাকেই এইখানে নিয়ে যায় দেখি। এবার একটু আগে থেকে বেটার লাগতেছে। এবার ডেসক্রিপশন, ডেসক্রিপশনে যে লিখলাম যে আই এম, বা আই এম তো অলরেডি লিখছি। আচ্ছা লিখিনি, ওটা কাট কেটে দিচ্ছি। আই এম মুইন আহমেদ, মানে লাইনটাকে সাজানোর চেষ্টা করতেছে, এখন সাজানো হইতেছে না আস্তে আস্তে। তারপর আমরা এখানে কমা দিয়ে দিলাম, বা কমাটা এখানেও রেখে আসতে পারি। ওয়ার্কিং অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার ইন ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসেস। আমি আমার মতো আমার ডেসক্রিপশন, আপনি আপনার মতো আপনারটা লিখে দিবেন যে
লাইক আমি স্টুডেন্ট অফ অমুক তমুক, খাবি যাবি, এটা পড়াশোনা করতেছি, ওইটা পড়াশোনা করতেছি। ইন মাই ফ্রি টাইম, নিজের সম্পর্কে লিখতেছি। ইন মাই ফ্রি টাইম আই ইউজ টু প্লে ভিডিও গেমস। তারপর সাথে যদি আরো ফিল করার জন্য আরো কন্টেন্ট লাগে, এবার আরো অ্যাড করতে থাকেন। ওয়াচিং মুভিজ, কমেন্টিং অন ফেসবুক, শেষ। এখন যদি আমি নামের নিচে একটা দাগ দিতে চাই, তাহলে সব সিলেক্ট করবেন, ইউটিউব দিবেন, ও আন্ডারলাইন এনে দিবে। নামে ও আচ্ছা, এইখানে যাচ্ছেন, তাহলে হচ্ছে এটা কি সেকেন্ডারি হেডলাইন। আপনি এখানে চলে আসবেন এবং এই যে সেকেন্ডারি হেডলাইন, ঠিক আছে। এবার এটা টাইপোগ্রাফি কোথায়? টাইপোগ্রাফি, স্টাইল, সরি স্টাইল না, ডেকোরেশন, আন্ডারলাইন। সেকেন্ডারি এটা কি আন্ডারলাইনটা আমি অন্য কালার দিই। এটার আবার অপশনটা নাই, কারণ কোনোটাতেই আন্ডারলাইন, ইভেন আপনি যদি মাইক্রোসফট অফিসও দেখেন, আন্ডারলাইনটা কার প্রপার্টি? টেক্সটের প্রপার্টি। টেক্সটের কালার চেঞ্জ করলে আন্ডারলাইনের কালার চেঞ্জ হয়ে যাব। মানে এটা হচ্ছে ফন্ট স্টাইলিং এর মধ্যে ডিপেন্ডেন্ট। এই যে যারা ফন্ট ডিজাইন করে বা কেউ এই পর্যন্ত টাইপফেস ডিজাইন করছেন, টাইপফেস ডিজাইন করার সময় কিন্তু আন্ডারলাইনও ডিজাইন করতে হয়। না হলে কি হয়, অনেক সময় যে আমরা ওয়াই লিখি, ওয়াই এর জন্য কি হয়, আন্ডারলাইন মাঝখান দিয়ে চলে যায় না। এই জন্য টাইপফেস যারা ডিজাইন করে তারা এই যে আন্ডারলাইন গুলো, এগুলো কম্প্রেস, এগুলো ফন্টের মধ্যে আসে। অনেক সময় দেখবেন আন্ডারলাইন এরকম এরকম করে আসে, তার মানে ওই টাইপফেস ডিজাইনার আন্ডারলাইনকে এরকম হিজিবিজি হিজিবিজি করে ডিজাইন করছে। বুঝতে পারছেন? এটা এটার সাথে কম্বাইন, এই জন্য এটার কোনো আলাদাভাবে করা যাচ্ছে না। ওকে, তাহলে আমরা এটা চাই না, শুধু ভাই চাই। ভাই আপনি বাসায় যেয়ে করেন, মানে আপনি বাসায় যেয়ে এটা ট্রাই করেন। ওকে, তারপর হচ্ছে, বুঝলাম না আমার সার্ভার ছেড়ে দিছে নাকি। আচ্ছা, আবার পরে আপডেট করবো না। তো এবার বাটন, এখানে সিম্পলি আমি টেক্সট চেঞ্জ করতে পারতেছি। লার্ন মোর, মানে আমরা উল্টায় দিলাম, এক্সপ্লোর মোরে দিলাম গেট স্টার্টেড বা কন্টাক্ট নাও, বা কন্টাক্ট না দিয়ে দিলাম লেটস টক। এই যে একই রকম জিনিস, মজার মজার টেক্সট চেঞ্জ করা, এই জিনিসটা আমি পারতেছি কিভাবে? কারণ আমি এই পর্যন্ত বহুত ওয়েবসাইটে টেক্সট করছি যে কন্টাক্ট নাও রে একটু গুছিয়ে লিখলে লেটস টক দেওয়া যায়। তারপর হচ্ছে গেটে কোয়াটের জায়গায় বলা যায় যে লেটস শিডিউল ফর এ কফি। একই তো মানে মিনিং দাঁড়াইলো, যে আমি কাউকে বললাম যে চলো একটা কফি খাই। তো কফি কিসের জন্য খাবো? যে কাজ করার লাগি তো খাবো, বা মিটিং করার জন্যই তো খাবো। কনসেপ্টটা কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, এরপর হচ্ছে এই ইমেজটাকে ধরেন আমি চেঞ্জ করতে চাই। ইমেজটা কোথায় আছে দেখি, সবাই বলুন। এই ইমেজটা কোথায় আছে মনে হয়, মানে এই জায়গাটায়, সেকশন, কলাম, উইজেট, কন্টেনার বা সেকশনে, সেকশনে অথবা কলামে থাকারও কিন্তু একটা চান্সেস আছে, যেহেতু এটা অর্ধেক জায়গার এই দিকে আসে নাই। চান্সেস আছে কিনা? আছে। আগে দেখি যে কলাম, তাহলে কলামের জন্য আমরা কি করব, এখান থেকে ধরেন আমরা লেয়ার প্যানেল ওপেন করলাম, অনেকটা ফটোশপের ভাইবস দিচ্ছে লেয়ার প্যানেল ওপেন করার কারণে। তো এখান থেকে দেখেন কোথায় কোথায় যাইতে পারতেছি, এই যে কলাম বা এই যে কলাম, স্টাইল, না কলাম এটা নাই, তাহলে সেকশন, স্টাইল, এইখানেও তো দেখতেছি না, তাহলে গেল কোথায় এটা? দেখি কোথাও আছে কিনা, বক্স কন্টেইনার, এখানেও তো নাই। তারপর আর কোথাও আছে কিনা, অ্যাডভান্স পিসুডো ব্যাকগ্রাউন্ড, এখানেও নাই। ওকে, তাহলে আমরা এখানেই আবার খুঁজতে শুরু করি। এটা মেবি ওই কোড দিয়ে দিয়েছে, এটা নর্মালি ইমেজ অবজেক্ট হিসেবে নিছে। এই যে এই কলামের মধ্যে, সেকেন্ড কলামের মধ্যে ইমেজ হিসেবে নিছে। কনসেপ্টটা বুঝতে পারছি? ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট এই ইমেজটাকে আপডেট করে আরেকটা ইমেজকে বসায় দিতে হবে। কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? এই ইমেজটার যে স্টাইলিংটা, এই স্টাইলিংটা আমাদের কাছে করা নাই। তাহলে এই যে জিনিসটা তো আমাদেরকে এখন করতে হবে। আমাদের তো সেভও নিচ্ছে না, ব্যাপার কি? পাগল হয়ে গেছে।
রিলোড দিলে তো যা করছি এই পর্যন্ত সব গন। তাহলে দেখি কি সলিউশন করা যায়। তো প্রথমে আমরা সেভ মেবি নিচ্ছে না এসভিজির জন্য। এসভিজি আপডেট করছি না, এসভিজি অনেক প্রবলেমও করে মাঝে মাঝে। তো আমরা এই ইমেজটাকে ওপেন করে এটাকে সেভ করে রাখি, তারপর আমরা এটাকে আপডেট করি এবং আপডেট হিসেবে আমরা এটাকে ডিলিট করে দিই। এবার আপডেট সেভের কিন্তু অ্যাটেম্পটস নিচ্ছে, খেয়াল করছেন উপরে ওই যে, কিন্তু আমার সার্ভার ডাউন হয়ে গেল নাকি বুঝলাম না। রিলোড দিতে হবে, ব্রাউজারে ক্যাচিং ইস্যুস করতেছে, কিছুই করার নাই। পিকচার থেকে শুরু করে ওগুলো তো আর চেঞ্জ করার দরকার নেই, আর এগুলো সেভও হয় নাই যে এখানে আসে বুঝা গেল। আচ্ছা, এই ইমেজটা আমি কেন সেভ করলাম, এই ইমেজটার অনুরূপ একটা ইমেজ চাই। তো কোনো ইমেজের যদি শেপ ওয়াইজ বা ইমেজের সাইজ অনুযায়ী আরেকটা ইমেজ আমাকে রিপ্লেস করতে হয়, ওইটাকে এইভাবে টাইনা ধরে ফটোশপে নিয়ে আসবেন। তো টাইনা ধরে আনফরচুনেটলি কাজ করে না, উল্টাটা করবেন, ফটোশপ ওপেন করে ফটোশপের উপরে ছাইরা দিবেন যদি টাইনা ধরে না কাজ করে। ইমেজটা কোথায় সেভ না করলাম মাত্র, আবার ট্রাই করি। ফায়ার শটে সেভ হয়েছে না, ফায়ার শট। এই যে ইমেজটাকে আমরা এখানে রাখলাম, ঠিক আছে। এবার এই ইমেজটাকে আমরা রিপ্লেস করতে চাই, তো রিপ্লেস করার জন্য কি করব, যে ইমেজটা দিয়ে রিপ্লেস করতে চাই সেই ইমেজটা নিয়ে আসব। সেই ইমেজটা কি আছে, ধরেন এইটা দিয়ে আমি আগে তো এটার ওপেন করার পরে এটা আনতে হবে। আচ্ছা, এই যে আমি এখানে ছাড়লাম, সামহাও এখনো আসে নাই কিন্তু আসবে। আচ্ছা, আসতেছে, এই যে আসলো, ঠিক আছে। এবার দেখেন আগের ইমেজটাকে নিচে রেখে উপরের ইমেজটাতে ক্লিক করে রাইট বাটন দিয়ে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওই শেপের ভিতরে এটা চলে গেছে, রাইট। তবে এটা শুধুমাত্র পিএনজির ক্ষেত্রে কাজ করবে, জেপিজির ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। হয়ে গেছে যেরকম চাচ্ছিলাম আমরা। না, ব্যাকগ্রাউন্ডটা এরকম লেস থাকতে হবে, নাম থাকতে হবে, তাহলে তো এটা শেপ হিসেবে ট্রিট হবে না। তাহলে সেম আমি এটাকে চাচ্ছি কি পিএনজি ফরম্যাট, তাহলে এটাকে আবার এক্সপোর্ট অ্যাজ পিএনজি, তারপর কোথায় সেভ করতেছে এটাকে, আমার তো দেখতেছি এই লেআউট বা থিম বিশাল ঝামেলার, এই উইন্ডোজ 11 তো প্রচুর জ্বালায়। ওকে, দেখি হিস্টোরি থেকে আমরা আমাদের কাজটাকে কোনোভাবে রিভার্ট করতে পারি কিনা। আনফরচুনেটলি না, তো যেটা আমাদের জন্য খুবই কষ্টের। আপলোড ফাইল কোথায় রাখলাম, ডেস্কটপে না, এই যে হ্যাঁ ওইটাই। না, দেখা গেলো আমার সাইটের মধ্যে তো অলরেডি ওয়েবসাইট রেডি হইতো, তো ফালায় রাখলাম এইভাবে, মানে রাখার তো অপশন ছিল। যতক্ষণ নতুন সাইট এটার মধ্যে না দেই, এটাই তো এটা রিপ্লেসমেন্ট হিসেবে ভালো কাজ করতো। এই যে ইমেজ আমারটা চলে আসতেছে, এটা ব্লার কেন, আর এই ইমেজটা দেখে কঠিন ব্লার। ওকে, এবার এখানে একটু রিলোড দিই, বা আপনি চাইলে এই রিলোডটাকেও প্রিভিউ চেঞ্জেস এর মাধ্যমে কানেক্টেড করে রাখতে পারেন। ভাই ফেল মারিস না এবার। অনেক সময় হয় কি, এই যে ও মনে করেন প্রচুর পরিমাণ এসভিজি কোড এটার মধ্যে রাখছে, তো সেভ করতে গেলে সার্ভার ব্লক করে দেয়। সার্ভার মনে করে কি এসভিজির মাধ্যমে কিন্তু ভাইরাস দেওয়া যায়, একটা ভাইরাস ইনফেক্টেড ফাইলকে এরকম কোডে কনভার্ট করে অনেকগুলো এসভিজির মাঝখানে ছোট করে একটা জাভা স্ক্রিপ্টের লিঙ্ক ঢুকায় দিচ্ছে। তো সার্ভার এটা প্রসেস করতে করতে হয়তো এটা আপলোড হয়ে গেছে, তারপর কি করছে ওই স্ক্রিপ্টের মাধ্যমে ভাইরাসটা, মানে যতক্ষণে এসভিজিটা লোড করাইছে ততক্ষণে ভাইরাসটা সার্ভারে চলে আসছে। এই ট্রিকটা কিন্তু করে, যখন আমি সাইবার সিকিউরিটি নিয়ে টুকটাক কাজ করতাম আমি নিজেও এরকম করতাম,
মানে এই বড় বড় এসভিজি ফাইলের মধ্যে ছোট করে একটা ভাইরাস দিয়ে দিতাম বা ইন করতাম টেস্টিং এর জন্য, যদিও আমি কিন্তু কোনো হ্যাকার ট্যাকার ছিলাম না, টেস্টিং এর জন্য জাস্ট। আচ্ছা যাই হোক, এটা আপডেট নিচ্ছে না। এটা কেন আপডেট নিচ্ছে না এটা আমরা তাহলে এখন একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, হুক ব্রেক F12, মানে ওই যে এখান থেকে তো রাইট বাটন ক্লিক করলে এটা আসবে না, এই জন্য F12 টিপ দিয়ে দেখলাম যে এটা কি অবস্থা। মানে ইন্সপেক্ট করার কথা বলতেছেন? হ্যাঁ, এখানে তো ছবিও আপনি চাইলে যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, সামহাও পেজগুলো কাজ করতেছে না, তো আমাদেরকে এগুলো এখন একটা একটা করে ক্রিয়েট করতে হবে। তবে আমরা এলিমেন্টের কাস্টমাইজেশনটা তো বুঝছি যে কিভাবে আমরা কাস্টমাইজ করবো। লেটস আমরা এগুলো ডিলিট করে দেখি যে কাজ কেন করবি না তুই। দরকার হলে আমরা আবার ফ্রেশ থেকে ক্রিয়েট করব। না না, এটা থিমের সমস্যা করতেছে। এই থিম হয়তো প্রিমিয়াম ভার্সন ছাড়া দিচ্ছে না। মানে ওই যে যখন এখানে কি লেখা আসতে দেখেন, ডকুমেন্ট অলরেডি ইন সেভ প্রোগ্রেস, মানে ও আনলিমিটেড সেভের জন্য চলে গেছে, সেভ তো হচ্ছে না। কারণ এলিমেন্টের এরর থাকলে কিন্তু আর এই ক্লিয়ারলি এরকম লেখাটাকে আসতো না। আচ্ছা, তারপর আমরা দেখি এই পিএইচ লুকস এর ক্র্যাকটা বের করার চেষ্টা করব। ডন থিমটা সুন্দর আছে না অনেক? দেখি এবার। আমার কাছে এলিমেন্টর প্রো আছে, এটাকে আমি ফিক্স করে ফেলতেছি এখনই। হুম, 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 হুম। না, পেজটা দিয়ে ওই এসভিজিটাকে ইনেবল করে দিই। এটার মধ্যে এখন যেটা আছে এটা ফ্রি ভার্সন আছে। তাহলে আমাকে প্লাগইন ইনস্টল দিতে হবে, নেটওয়ার্ক অ্যাডমিন প্লাগইন, মানে পেইড ভার্সনটা দিলে এসভিজিটা ইনেবল হয়ে যেতে পারে। পেইড ভার্সনটা অনেক কস্টলি ভাই, $999, 1000 সাইটের জন্য। আর এক সাইটের জন্য, হ্যাঁ ইয়ারলি, এটা আবার লাইফ টাইম না। আর এক সাইটের জন্য $45, মানে এক সাইটে রেজিস্ট্রেশন করলে এটা শেষ। এরপর আর ওটা রিইউজ করা যাবে না, আরেক ড্যাশবোর্ডে নেওয়া যাবে না। ওইটি মানে $45। এলিম আছে তো অবশ্যই, দুনিয়াতে পেজ বলতে এখনো কিছু আছে। এলিমেন্টরের মনে করেন আমি নিজেই আগে না ইউজ করতাম, আমি মানে 3 বছর ধরে রিনিউ করতেছি। যেমন নোটিফিকেশন দেখলে দেখেন আমি নিজেই ডাইনামিক কন্টেন্ট ফর এলিমেন্টর এটা ইউজ করতাম বাবিয়াতো থেকে। তারপর এলিগেন্ট থিম ডিবি, এটা তো আপনাদের জন্য নামাইলাম। তো ধরেন এলিমেন্টরের যেটা এলিমেন্টর এখানেই পেয়ে যাব আমি। এলিমেন্টরের লাস্ট আপডেট এই উইকে দিছে, না এই উইকে দেয় নাই, গত উইকে দিছে। এলিমেন্টর প্রো ডাউনলোড, বা শুধু এলিমেন্টর প্রো লিখে সার্চ দিন, এখানে অবশ্য আমরা পেয়ে যাব। ডাউনলোডটা বাদ দিই। এই যে এলিমেন্টর প্রো, এটাও এলিমেন্টর প্রো, বুঝলাম না তো এলিমেন্টর প্রো দোকান লেগে গেছে। এটা পুরো তো দোকান লেগে গেছে, এই যে 3.4.7, মোস্ট প্রবাবলি এটা আমাদের কাজ করে ফেলতে পারে। তো পুরো অবস্থা খারাপ, এত এলিমেন্টর প্রোর মধ্যে তো মানুষ কনফিউজ হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে জানি কোনটা নিব বলছিলাম, বিভাগ। যেমন এটার লাস্ট আপডেটটা কে দিছে দেখি, যে আপডেটস, আপডেট কি আপলোড করছে এটা দেখা যায় না। বা আপনি এখান থেকে রিভিউসে আসবেন বা ডিসকাশনে, তাহলে বলে দিব যে এটা ঠিক আছে নাকি এটার মধ্যে ভাইরাস টেরাস আছে।
যেমন এই যে কি অ্যামাজিং ইটস পারফেক্টলি ওয়ার্ক, এবং 20 তারিখে, তার মানে কি এটা কাজ করতেছে। ওয়াজ ওয়ান্ডারিং ইফ এনিওয়ান ক্যান কানেক্ট কিট লাইব্রেরি, অর এটা কি আলাদা করে করতে হবে কিনা। তাহলে এটা জাস্ট সিম্পলি গো টু ডাউনলোড, এবং এটা কিন্তু ফিচার একটা জিনিস খেয়াল করছেন, তার মানে এটা ইউজ করাই যায়, মানে বিভাগ জানে যে এটা সাইটে কেউ একজন দিচ্ছে, থার্ড পার্টি দিলেও দিচ্ছে, কারণ এটা তো ম্যানুয়ালি ফিচার্ড করা হয়েছে। মানে এই যে অনেকগুলো এলিমেন্ট ওর পাবলিক আইসা হচ্ছে গিয়া কনফিউজ হয়ে যেতেছে, কিন্তু দেখেন এটাও এলিমেন্ট, এগুলো সব কমেন্টই ম্যাক্সিমাম, এবং কমেন্ট থেকে চেষ্টা করবেন অ্যাভয়েড করার, নামানোর। যেমন এটাও কিন্তু এলিমেন্টর এবং আজকেই দিচ্ছে, আর এটা নামাইতে চাই দেখলেন এর সাথে ভাইরাস। হ্যাঁ, ট্রাস্টেড আপলোডার। আপনি রেগুলার যদি আপলোড করতে থাকেন, এই যেমন ও অনেক লাইক পাইছে, তো অনেকের কাছ থেকে কিছু চাইছে, লাইক দিছে, আস্তে আস্তে ও কি করছে, ট্রাস্টেড আপলোডারে ব্যাচ পেয়ে গেছে, ক্রাইটেরিয়া ফলো আপ করে। কিন্তু এটার মানে তো এরকম না যে অলওয়েজ ট্রাস্টেড, কারণ ও তো এটার নিজেদের কোনো লোক না। মডারেটর টডারেটর হইলে ওটা ঠিক আছে, যে নিজেদের এত কষ্ট করে বানানো 6-7 বছরের একটা কমিউনিটি নষ্ট করবে এখানে, এত এত টাকা ডোনেশন পায়। একবার লাইভ ওয়েবিনার দেখছিলাম, ওর ওয়েবসাইট থেকে ওর যে টাকা পয়সা আসে, এটা একটা ডেভেলপার ইনকাম করে না ইয়ারলি, ওর যে পরিমাণ টাকা পয়সা আসে অ্যাড আর হচ্ছে এই ডোনেশন থেকে। আচ্ছা, তাহলে আমরা এলিমেন্টও নামাইতে পারবো নাকি? তাহলে আমাদের কোথায়, এই যে আপলোড, নেটওয়ার্ক অ্যাক্টিভ, এবার আমাদের কি করতে হবে, লাইসেন্স অ্যাক্টিভ করতে হবে। এই যে চলে আসছে লাইসেন্স, ওকে আমাদের লাইসেন্স অ্যাক্টিভ হয়ে গেছে। পেজ কি ডিলিট করে দিলাম নাকি? ও, এটাই তো হোম পেজ ছিল। হুম, টাইম হয়ে গেছে না? আবার সব আসা শুরু করছে, যা যা ছিল পেজের মধ্যে। তো দেখি কিছু চেঞ্জ করে এবার সেভ হয় কিনা। আচ্ছা, পিএইচ লক্স হচ্ছে আমরা নামাইছিলাম কিসে থেকে, বাবিয়াতু থেকে, ডব্লিউপি স্টার্টার প্যাকে আছে এটা। হুম, যেতে নেমেছিলাম। আবারও হইব না, কারণ এতক্ষণ তাহলে আর লাগতো না। সমস্যা নেই, এটা না কাজ করলে আমাদের কাছে অলরেডি আরেক জায়গায় পুরো সেট আপ করা আছে, আগে দেখি কি অবস্থা। আর এটা প্রচুর অ্যানিমেশন দিয়ে ফেলছে সাইটের মধ্যে। আচ্ছা, আমরা যেই এনভি ওয়েব স্টুডিওর কথা বলছি, চলেন বাকিটুকু এলিমেন্টর আমরা এটাতে বসে এখন প্র্যাকটিস করি। যদিও এটা এখন আমরা লঞ্চ করি নাই, বাট আপনারা এই ফার্স্ট টাইম দেখতে যাচ্ছেন, যে হচ্ছে আমাদের সেই উই আর এনভি ওয়েব স্টুডিও, এবং এটাও এলিমেন্টর দিয়ে করা সেম ভাবে।
মানে এটার মধ্যে আবার ওই পিএইচ লক স্টকস হাবিজাবি ইউজ করিনি, এটা হচ্ছে পুরা শুধুমাত্র এলিমেন্টর দিয়ে করা। হ্যাঁ, পুরোটাই মানে স্ক্র্যাচ থেকে একটু একটু করে করা হইতেছে। যেমন এটার অ্যাপিয়ারেন্সে যদি যাই, এটার থিম হচ্ছে কি, খালি একটা থিম, নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। হ্যালো এলিমেন্টরের সাথে এলিমেন্টরের সম্পর্ক সবচেয়ে ভালো। যেমন এই বাগটা যদি ফিক্স করা লাগে, এখানের বাগটা আমরা একটু ফিক্স করি যে বাগটা কিসের, এটা বোঝার চেষ্টা করি। তো আমরা হচ্ছে পিএস লক্স থেকে বের হয়ে এখন যেটা করব, হ্যালো এলিমেন্টরটাকে ইনস্টল করব। সেটা হচ্ছে কি আমাদের মঈন আহমেদ ডট নেট ওয়েবসাইটে। তাহলে হ্যালো এলিমেন্টর ইনস্টল করতে গেলে নেটওয়ার্ক অ্যাডমিন, থিমস, অ্যাড নিউ, এই যে হ্যালো এলিমেন্টর। তবে এলিমেন্টর দিয়ে হেডার ফুটার তো ক্রিয়েট করতে পারবো মনে হয়। তাহলে সবাই আজকে হচ্ছে আমরা বাসায় যে এলিমেন্টর প্রো ইনস্টল দিব এবং সেখান থেকে হেডার ফুটার ক্রিয়েট করব। বললেন যে পারবেন, আপনারা তো পিএইচ লক্স এর হেডার ফুটার দেখলেন, কিন্তু শুরু থেকে ক্রিয়েট কিভাবে কি করবেন এটা তো দেখাইলাম না। আপনারা পারবেন কিভাবে ইউটিউব থেকে দেখে নেবেন, তাহলে বুঝছি। তাহলে দেখানো দরকার নেই। হ্যাঁ, থিম হচ্ছে হ্যালো এলিমেন্টর। আচ্ছা, কিভাবে করবেন, লেটস সে এই ওয়েবসাইটের কথা যদি বলি, এনভি ওয়েব স্টুডিও, এটা হচ্ছে হ্যালো এলিমেন্টর ইনস্টল করা। বা আজকে আমরা একটা মাল্টিসাইট ইনস্টল করলাম না, করছিলাম? আচ্ছা, ওইটাতে আমরা ঢুকতেছি। তো এই যে হ্যালো এলিমেন্টর ইনস্টল করলাম, এমডি মঈন আহমেদ, ড্যাশবোর্ড, কোথায় যাবো, অ্যাপিয়ারেন্স, হ্যালো এলিমেন্টর অ্যাক্টিভ। এবং এখন যদি হচ্ছে গিয়ে আমি পেজেসে যাই, বা ওই যে আমাদের যে হোম পেজটা এডিট করতে চাই, এডিট উইথ এলিমেন্টর, সব খালি খালি। কারণ কি, দুই একটা অবজেক্ট আছে যেগুলো এলিমেন্টরের অবজেক্ট। কারণ পিএইচ লক্স এর আর কোনো অবজেক্ট আছে এখানে? ওই এসভিজি নাই, ইমেজ নাই, কিচ্ছু নাই। কারণ ওগুলা কার সাথে ছিল? এখন আপনি কিছু দিতে চান, দেন, দিয়ে আপডেট করেন, হয়ে গেছে। এটা খালি পেজে ছিল, হ্যালো এলিমেন্টর খালি আসে। আর এটা আমি তো ডিলিট করিনি, আমি ওই যে পিএস লক্স ডিলিট করে দিছি, ওটার সাথে ওর যা যা ছিল থিমে ছিল, এই যে এখন সেভ হয়ে গেছে। সমস্যা হচ্ছে ওর কোডিং স্ট্যান্ডার্ড ফলো করে না, বা এই আপডেটটার মধ্যে বাগ ছিল। আবার হইতে পারে যে আমাদের লাইসেন্স নাই, সেজন্য আমাদেরকে সেভ করতে দেয় নাই। আমরা দেখলাম কি, সেভ ইন প্রোগ্রেস লেখা, মানে এটা আনলিমিটেড লাইফ টাইমের জন্য এখন খালি সেভ হইতে থাকবে, নতুন করে আর সেভ করার অপশন নাই। আচ্ছা, তাহলে আমরা এই যে এখন কিন্তু আমাদের হেডারটাও নষ্ট হয়ে গেছে, খেয়াল করছেন? তাহলে এইটাতে আমরা এখন হেডার কিভাবে ক্রিয়েট করব? এলিমেন্টর দিয়ে হেডার ক্রিয়েট করতে গেলে টেমপ্লেট, এবং এখানে দেখেন একটা অপশন আছে কি, থিম বিল্ডার। তাহলে এলিমেন্টরের ক্ষমতা আছে থিম বিল্ড করার। একটা থিমের মধ্যে কি থাকে, হেডার, ফুটার, পেজ, পোস্ট, সার্চ, আর্কাইভ, ক্যাটাগরি পেজ, এগুলোই তো থাকে একটা থিমের মধ্যে। এবং এলিমেন্টরের নিজেরই ক্ষমতা আছে থিম বিল্ড করা। আপনার যেই থিম থাকুক সমস্যা নাই, ও আবার প্রত্যেকটা পার্ট ওয়ান বাই ওয়ান বিল্ড করতে পারবে। অ্যাড নিউ, দেখেন কতগুলো অপশন আছে ওর কাছে বিল্ড করার মতো। পেজ, সেকশন, ল্যান্ডিং পেজ, পপ আপ পর্যন্ত বিল্ড করতে পারে। যে সাইটে ঢুকলে একটা পপ আপ মারে, যে নিউজ লেটার সাবস্ক্রাইব। আমার প্রিমিয়ামটা দেখে আপনি যখন করবেন, আপনার তো লাইসেন্সিং চাবেন, আপনি তো করবেন বাবিয়াতরটা, ফ্রিটা, তখন আর এই লাইসেন্সের হাবি জাবি চাবেন না। আমি তো এটা দেখানোর জন্য সাবস্ক্রিপশনটা এনেবল করলাম, বুঝতে পারছেন? আপনি কি করবেন, বাবিয়াতো থেকে বাবিয়াতোর ভার্সনটা নামাবেন, নামে ওটা ইনস্টল দিবেন, নাল যেটা। কথা বুঝতে পারছেন? তো ধরেন হেডার বিল্ড করতে চাই, হেডার, হেডার পিএইচ লক্স তো আর থাকবে না। এলিমেন্টরের ডেমো, এটা ডিপেন্ড করে ওটার ক্রাকের উপরে। যেমন কিছু ক্রাকে ডেমো ইম্পোর্ট করা যায়, কিছু ক্রাকে ডেমো ইম্পোর্ট করা যায় না। তখন হচ্ছে দেখবেন আবার একটা ফোল্ডার দিয়ে দেয়, নাম হচ্ছে ডেমো লাইব্রেরি।
ওই লাইব্রেরির মধ্যে জেসন পাওয়া যায়, যেটা আপনি এই যে আপলোড আইকনে ক্লিক করে এখানে আপলোড করতে পারবেন, যে ইম্পোর্ট টেমপ্লেট টু ইয়োর লাইব্রেরি, এবং ওই জেসনটা যদি এখানে আপলোড করেন আপনার টেমপ্লেট আপলোড হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আমি এখান থেকে দেখেন, এখন যদি হেডার ক্রিয়েট করতে হয়, দুইটা সেকশন নিলাম, এটার একটু ঠেলে ঠুলে এদিকে চাপায় দিলাম। এবার কি করব, সাইটের লোগো চাইলে এভাবেও দিতে পারি, অটোমেটিক সেটিং থেকে চলে আসবে মইন, ওই যে মেইন ইসের মধ্যে কাস্টমাইজের মধ্যে দেয়া আছে সেখান থেকে আসলো। অথবা যদি আমি ইমেজের মাধ্যমে দিতে চাই, এখান থেকে নিব কি, ইমেজ, অ্যাড নিউ দিয়ে লোগো, কোথায়, এই যে লোগো। ওকে, এবার হচ্ছে আমাদের কাছে কোনো মেনু নাই, তো প্রিমিয়ামের সাথে মেনু আছে, ন্যাব মেনু, কিন্তু ওই স্টাইলিং কিন্তু হবে না, কারণ ওই স্টাইলটা কার, পিএইচ লক্সের। এটা ওর আবার এলিমেন্টরের স্টাইল। তবে এলিমেন্টরের প্রচুর অ্যাডন্স পাওয়া যায় যেটা দিয়ে সুন্দর সুন্দর মেনু বানানো যায়। এই যে কালার করে দিলাম, বা ধরেন আমি যদি আমার প্রাইমারি কালারই দিয়ে করতে চাই, টাইপোগ্রাফি একটু বোল্ড করে দেই, 600। ধরেন একটা বেসিক হেডার তৈরি হয়ে গেল না, এটা তখন দেখলাম হেডার অনেকগুলো মনে করতে যে একসাথে তৈরি হয়েছে বিভিন্ন হেডার মধ্যে। হুম, আপনি তো এই যে এখন ইচ্ছা মতো হেডার ক্রিয়েট করতে পারবেন। এই যে প্রি বিল্ট হচ্ছে এগুলা, এগুলোর কথাই ভাইয়া বলছিল যে আমরা কি ডেমো ইম্পোর্ট করতে পারবো। এটা কিন্তু আপনি করতেও পারেন আবার নাও করতে পারেন, এটা নালের উপর ডিপেন্ড করে। কারণ এই জিনিসটা আসতেছে কোন জায়গা থেকে, ওদের সার্ভার থেকে। এখন নাল করার সময় যদি দেখে যে ওদের সার্ভারে কানেক্ট করলে নাল ব্লক করে দিতেছে। লাইব্রেরিতে হচ্ছে গিয়ে এই যে দেখেন ফোল্ডার, ক্লিক করলেই লাইব্রেরি, তারপর ওদের কিছু পেজের ডেমো আছে। আবার চাইলে আপনার সেভ করা, যেমন এই যে কি কি ছিল আমার সেভ করা, হেডার এজেন্সি, ফুটার, চাইলে এগুলো আপনি ইম্পোর্ট করতে পারবেন। আচ্ছা, এটাই স্ট্রাকচার, আমরা আস্তে আস্তে আরো ডিটেলসে বুঝবো। আজকে চলেন আমরা বাকিটুকু কন্টিনিউ করি এনভি ওয়েব থেকে। তো এনভি ওয়েবের যদি আমি হেডারে যাই, হেডার, ফুটার, এবং এটা কিন্তু দেখেন সরাসরি এডিট উইথ এলিমেন্টরের পরপরই আসছে, কারণ এটার হেডার আর ফুটারটা কি দিয়ে ক্রিয়েট করা, এলিমেন্টর দিয়ে করা। আর তখন যে ছিল তখন কিন্তু সাইডে ছিল, কারণ তখন ছিল পিএইচ লক্স দিয়ে করা। ওকে, এটার হেডার ফুটারটা কিভাবে করা হয়েছে, এই যে সেম ভাবে এক পাশে ইমেজ আর এক পাশে মেনু, মেনুর কালারটা হোয়াইট, কারণ যেখানে শো করতেছে সেখানে আবার ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক। কথাটা কি বুঝতে পারছেন যে কেন এখানে হোয়াইট এখানে ব্ল্যাক? ছবিগুলোর উপরে একটা ওভারলে দেওয়া আছে। আবার যখন ফুটারে গেছে, ফুটারও কি করছি, এরকম বড় একটা সেকশন নিছি, সেকশন নিয়ে সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি হচ্ছে গিয়ে এরকম ব্ল্যাক। অ্যাডভান্সে গেছি, অ্যাডভান্সে যে উপরে প্যাডিং দিছি হচ্ছে গিয়ে 60, 60 না, মেবি প্যাডিংটা দেওয়া আছে 110। হ্যাঁ, নিচেও প্যাডিং দেওয়া আছে কত, 110। এবার হচ্ছে গিয়ে ইনার সেকশন নেওয়া হয়েছে। ইনার সেকশন কি, এই সেকশনের মধ্যে চাইলে আপনি আবার আবার ইনার সেকশন কলাম টাইপ নিতে পারবেন। তো এখানে কলাম নেওয়া হয়েছিল কয়টা, তিনটা, তিনটা হয়েছে না। প্রথম কলামে ছিল কি, লোগো বা ইমেজ। ওকে, নিয়ে এটাকে আমি একটু সাইডে রাখলাম। তারপর এটাতে কি ছিল বলুন তো, ন্যাভিগেশন মেনু বা ন্যাভ মেনু, এই যে এটা ন্যাভিগেশন না। ওকে, তারপরেরটাতে ছিল হচ্ছে গিয়ে সোশ্যাল আইকন, এই যে কোনটার কথা বলতেছি। তারপর দেখেন এরকম লম্বা একটা বর্ডার আছে, খেয়াল করছেন, এটাকে বলা হয় হচ্ছে ডিভাইডার। এই যে ডিভাইডার, এই ডিভাইডারটা কোথায় ছিল, এই যে এরকম, মানে এটার নিচে। তো আমি উপরে দিয়ে পরে নিচেটাই না নিয়ে আসতেছি। ন্যাব মেনু তো মেনুস থেকে আসে, আমরা মেনুস কোথা থেকে সেট করি, অ্যাপিয়ারেন্স মেনুস। আর এই ন্যাব মেনু আনসি আর এরকম হয়ে গেছে, কারণ হচ্ছে যে মেনুসের মধ্যে এই পেজগুলো অ্যাড করা আছে। বুঝতে পারছি, কারণ আমরা এই পর্যন্ত যতবার মেনু বসাইছি পেজ বিল্ডারে, মেনু কোন জায়গা থেকে আসছে, আইটেমগুলো অ্যাপিয়ারেন্সের মেনুস থেকে আসছে, এই জন্য অটোমেটিক এটা চলে আসছে। বুঝতে পারছি। এখন আবার আমি এটার কালারটাকে একটু ভিজিবল করতে চাই, এটা বর্ডারটা একটু বোঝা যাইতেছে না, তো এটার জন্য এইটা ব্ল্যাক না রেখে হচ্ছে আগে হোয়াইটই করে দিই, পরে আবার এটারে
সিস্টেম অনুযায়ী আনবো না, এই যে হোয়াইট হয়েছে। এবার আবার নিচেও কিন্তু ইনার সেকশন ছিল কয়টা, দুইটা, মানে কলাম দুইটা ছিল, তাহলে ইনার সেকশন দিলাম দুইটা। এখানেও কি ছিল, এই পাশেও একটা টেক্সট এডিটর, এই পাশেও একটা টেক্সট এডিটর, তাহলে টেক্সট এডিটর নিয়ে আমরা টেক্সট এডিটর। বুঝতে পারছি ফুটারটা কিভাবে ক্রিয়েট করা হয়েছে। এবার খালি কন্টেন্ট বসান, এখানে আপনি দেন হচ্ছে গিয়ে, যেমন আমার এনবি ওয়েব স্টুডিওর হচ্ছে দুইটা লোগো আছে এখানে টোটাল, একটা হচ্ছে কি এনবি ওয়েব লাইট লোগো আর একটা ডার্ক লোগো। তাহলে যেহেতু ব্যাকগ্রাউন্ড ডার্ক, তাহলে আমি ইউজ করবো কোনটা, লাইটটা। ইনসার্ট চলে আসছে। এবার হচ্ছে মেনুর কালার, এখানে হোয়াইট দিছি, আর হোভার করলে আমার সেকেন্ডারি কালারটা দিছি। ওকে, সেম, তাহলে স্টাইল নরমালি ছিল কি সেকেন্ডারি, আর হোভার করলে আমার এই যে অ্যাসেন্ট কালার, দেখছেন। এবার এটা আমরা একটু অ্যাডজাস্ট করি আমাদের দরকার অনুযায়ী। এখন তো আসতেছে সেম ফিলটা, মানে আস্তে আস্তে আরো অপটিমাইজ হবে। এবার মজার একটা ব্যাপার বলি, এলিমেন্টরে প্রপার্টির স্টাইলিং কপি করা যায় কিভাবে। এটা কপি করেন, এখানে এসে পেস্ট করে দেন। তো আগে কি করতে হবে, সেকশনকে কপি করতে হবে, মানে আমাদের স্টেপ বাই স্টেপ কপি করলে তো সেম লুকটা আসবে। তাহলে আমরা সেকশনটাকে কপি, এখানে সেকশন এসে পেস্ট স্টাইল, সেম সেকশন চলে আসছে। এরপরে কি করতে হবে, কলাম, সেকশনের যে কলাম কপি, এই যে সেকশনের কলাম এখানে এসে পেস্ট স্টাইল। আচ্ছা, এটা অনেকে কনফিউজ হয়ে যেতেছেন যে আমরা কেন এটার পরে এটা করলাম। দেখেন এই সেকশনটার পরে মূলত কিন্তু এটা না, এটার আগে কি আছে, এই সেকশনটার আগে এখানে এই যে একটা কলাম আছে দেখছেন, এই সেকশনের পরে কে, এক কলাম, তারপরে আবার ইনার সেকশন। সো অনেকে মনে করতে পারেন এটার পরে আমরা এটাকে কপি করব, বাট এটার আগেও কিন্তু আরেকজন আছে বা আরেকটা পার্ট আছে, সেটাকে ওই কলামটা, এই যে দেখেন এটাতে আমরা ক্লিক করার পর একটা চারকোনা বর্ডারের মতো আসছে, যেটা এটার বাহিরে বর্ডার, যেটা ওই যে ডট 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 টাইপের, ওইটাই কিন্তু এই যে এই কলামটা। কথাটা কি বুঝতে পারছি। তাহলে আমরা ওইটা কপি করলাম, এবার কপি করবো কাকে, ইনার সেকশন, পেস্ট স্টাইল, সেম হয়ে গেল। এবার ইনার সেকশনের মধ্যে কলাম 1 পেস্ট স্টাইল, এবার কলাম 2 এটাও সেম ভাবে স্টাইল, আবার এখানে আরো একটা আছে কলাম 3 পেস্ট স্টাইল। তারপর আমরা কি করব, ইমেজ, কলামের প্রপার্টি গুলাকে করতে হবে না সেম টু সেম, ইমেজ যদিও অলরেডি আমরা একবার করে ফেলছি। তারপর মেনু, কপি, পেস্ট স্টাইল, এই যে সেম হয়ে গেছে, কপি, মানে আমার যেভাবে দরকার। তো এখানে স্টিল কিন্তু এই জায়গায় ফন্ট সাইজটা হয় না, একটু ডিফারেন্স আছে। কেন একটু ডিফারেন্স আছে সেটা বোঝার চেষ্টা করি। ও আচ্ছা, এটার ফন্টটা হচ্ছে ওপেন সান্স বোল্ড, আর এটা ওইটা ডিফল্ট দেয়া, আর ওইটা হচ্ছে ওই যে ওপেন সান্সটা পাচ্ছে। আমরা ডিফল্টটাকে রাখতে চাই, ডিফল্টটাই সুন্দর, এবং এটা একটু বোল্ড, আর সমস্যা নেই। বা দেখা যায় এটা সেমই হইব হয়তো ফ্রন্ট এন্ডে যায়, মাঝে মাঝে এরকম পাগলামি করে। তারপর সেম ভাবে এটা কপি, এখানে এসে পেস্ট স্টাইল, এবং কন্টেন্টও তো কপি করতে হবে। বুঝতে পারছি ফুটারটা কিভাবে ক্রিয়েট করা হয়েছে পুরো এলিমেন্টর দিয়ে স্ক্র্যাচ থেকে। সেম, এখন আমাদের ফুটার সাইডে কয়টা দেখাবে, কেন, হুম, দুইবার করা হয়েছে। আচ্ছা যাক, পেস্ট স্টাইল। এখন এই যে দুইটা সেম না, কারণ কি আমরা এটার আবার কি করছি, কলামকে একরকম করি নাই, এই যে করে দিছি, ঠিক হয়ে গেছে। হুবহু সেম টু সেম দুইটা, এবং আমরা এটাকে ডিলিট করে দিই, নাহলে আবার সব দুইটা হয়ে যাবে, মানে হুদয় এতক্ষণ কষ্ট করছি। আচ্ছা যাই হোক, এটা বুঝার জন্য করছি। আমাদের ফুটার আসলো
হেডার কিভাবে আসছে এটাও জানি। তাহলে কাস্টমাইজ করে আমরা সাইটের টাইটেলটাকে এখন আপডেট করব। সাইটের টাইটেলের জন্য সাইট আইডেন্টিটি, এখানে এসে যে লিখবো কি এনভি ওয়েব স্টুডিও। স্টুডিও আচ্ছা, এবার হচ্ছে আরো কি কি করতে হবে, ট্যাগলাইন। ট্যাগলাইনে আমরা বললাম যে উই বিল্ড, এখানে লিখছি কি ওয়েবসাইট, তারপর ব্রান্ড, তারপর লিখছি অ্যাপ্লিকেশন এভরিডে, মানে নিজের জিনিস তো এই জন্য এটা তার কপি টপি মেরা দিনি। লোগো, মানে আমরা একটা ডিফল্ট লোগো দিয়ে দিতেছি যাতে বারবার যদি রিইউজ করা লাগে লোগো আমরা এটাকে রিইউজ করব। তো কিন্তু স্যার এত দেরি করতেছে কেন? ওকে, তো রিইউজের জন্য ব্ল্যাক লোগোটা ইউজ করলাম এবং বললাম স্কিপ করতে দিলাম এই ক্রপিংটা। আর সাইড আইকনে এই যে আমাদের এই সাইড আইকনটাকে সিলেক্ট করে দিলাম। যদিও সাইট আইকনটা আমাদের আপডেট করা উচিত, কেন বললাম একটু পরে বুঝাইতেছি। এটা 65 কেবি, প্রত্যেক পেজে এক্সট্রা 65 কেবি হবে। তার মানে কি এটাকে আমার ছোট করা উচিত, কারণ এটা 2 থেকে 3 কেবির মধ্যে আমার শেষ করতে হবে। কারণ এটা দেখাই যায় অল্প একটু জায়গা, সেটা হাই রেজলিউশন আমি কি করব? ইভেন আমি তো এখন করতেই পারতেছি না। আমার লোগো ওয়াইজ যেহেতু এটা আইকন ও লোগো না, তো করতে না পারাটাই স্বাভাবিক। এই যে আমরা এটা কিন্তু চলে আসলো। এবার কি করব, পেজ এডিট করব। তাহলে এডিট পেজ দিয়ে অথবা সরাসরি যদি আমরা এটাতে ক্লিক করি তাতেও কিন্তু হবে। ওকে, ওকে, এই দেখেন এখানকার যদি আমি স্ট্রাকচারটা দেখি, এখানেও এইখান থেকে এইখান পর্যন্ত ফার্স্ট সেকশন। তো নর্মালি সেকশনটা যখন আমরা নিছি তখন কিন্তু এটা ছিল এইরকম, যেটাকে আমরা মাইনাস মার্জিন দিয়ে জোর করে ওইটার পিছনে পাঠাইছি, ওই যে ট্রান্সপারেন্টের ভাইবসটা দেওয়ার জন্য। বুঝতে পারছি? এই যে দেখেন এখানে -8 দিছে, যার ফলে এটা পিছনে চলে গেছে। অ্যাকচুয়াল তো ট্রান্সপারেন্ট না, ট্রান্সপারেন্ট তো হেডার, যেটার পিছনে কালার নাই। আর এটা কি করছে, ওইটার পিছনে চলে গেছে, ওভারলেট টাইপ হয়েছে এক্স্যাক্টলি। এবং আমার কিন্তু এই যে লোগো, এটা কিন্তু আমরা যে হেডার প্যানেলে এডিট করছিলাম, বা সবকিছু এটা হেডারে। তারপর যদি বলি এখানে কলাম আছে কয়টা, এই পাশে একটা, এই পাশে একটা, খালি কলাম, একদম খালি। হ্যাঁ, খালিটা রাখার কারণ কি, ধরেন যদি আমরা খালি না রাখতাম এগুলা এদিকে আসতো, আইসা এই টেক্সট গুলা এই পুরাটাকে ওভারলে করতো। এখন করতে পারতেছে না, কারণ কি জানেন? এই যে দেখেন আমি ওরা জোর করে বলছি তুই এই জায়গায় শেষ, এই যে শেষ। যেমন আমি যদি এখান থেকে বিয়ার উঠায় দিই বোঝার জন্য জাস্ট, এক্স্যাক্টলি, এই জন্য আমি চাপায়া দিয়ে রাখছি যাতে ওর জায়গার বাইরেই না যায়। মানে ও যদি বিয়ারকেও মিস করে তাও যাতে ওই কলামের জন্য কলামের বাইরে না যেতে পারে। মানে ওর জোর পড়বুক, আমি এইটুকুর মধ্যে ওর শেষ করতে চাচ্ছি। আবার শুধুমাত্র বিয়ারের জন্য না, এখানে তো আমি গরুর রচনাও লিখতে পারতাম, মানে 3-4 লাইন। তখন কি করতো, লাইনগুলো এদিক চলে যেত। এদিক চলে গেলে কালো কালারের উপর কালো কালার পরা যেত। এই জন্য আমি কলাম একটা ওই পাশে খালি রেখে দিচ্ছি। কথাটা কি বুঝতে পারছি? আর এবার দেখি যে এটার ব্যাকগ্রাউন্ডটা একটু কমপ্লিকেটেড লাগতেছে, রাইট? একবার হচ্ছে অনেক ইমেজ, তারপর আবার সাদা কালার আছে, আবার এই পাশে একটা কি কালার আছে। তো এটা একটু টেকনিক্যাল ওয়েতে করা হয়েছে। প্রথমে যদি আমি মেইন ব্যাকগ্রাউন্ডের কথা বলি, মেইন ব্যাকগ্রাউন্ডের স্টাইলে করছে কি স্লাইড শো। স্লাইড শো দিয়ে 3টা ইমেজ সিলেক্ট করে দিছি, এবং ব্যাকগ্রাউন্ড ওভারলের মধ্যে আমি করেছি কি গ্রেডিয়েন্ট। যেমন আমি এই কালারটা যদি এখন রেড দেই, রেড হয়ে যাবে, বাট আমার তো লাগবে কি হোয়াইট। এবং এই গ্রেডিয়েন্টের মধ্যে এই যে কালোটা, এই কালোটা মূলত কি করতেছে, ছবিটাকে ওভারলে দিচ্ছে। এখানে আমি কালো দিলে ছবি কালো, নীল দিলে ছবি নীল, মানে একটা ওভারলে ক্রিয়েট করতেছে। এই সেকশনটা আমরা নেক্সট ক্লাসে দরকার হলে করবো না, কোনো সমস্যা নেই। এবং এটার মধ্যে কিন্তু এই যে দেখেন কালারের আবার অ্যাঙ্গেলও দেওয়া যাবে।
অবস্থা থেকে আর কি মানে এখন কিছু উল্টা হয়ে গেছে। আমার তো উল্টা দরকার না, আমার তো দরকার হচ্ছে গিয়ে এই যে টেক্সট। হ্যাঁ, তাহলে আর একটু এদিকে আইনা দিলেই দেখা যাবো। যে এখন দেখা যাবো, কথাটা কি বুঝতে পারছি? মানে ওই যে উপরে যে লেয়ারটা, যেটা হচ্ছে গিয়ে কি ওভারলে হোয়াইট কালার আর ব্ল্যাক কালারের, এটা দিয়ে আমি আমার মেনুটাকে ভিজিবল করাচ্ছি, আবার এই পাশে কন্টেন্টটাকে ভিজিবল করাচ্ছি। এই যে উই আর প্রথমে, আবার এই যে টেক্সটটাও কিন্তু একটু ক্রিয়েটিভ ওয়েতে দেওয়া আছে। প্রথম লাইনটা পড়েন, উই আর এনবি ওয়েব স্টুডিও, তারপর উই আর ও ইয়েস ওয়েব স্টুডিও। মানে এটা একটা এক্সপ্রেশন টাইপের। মানে এখানে কিন্তু লাইন টেকনিক্যালি কয়টা? দুইটা। না, এই যে এটার কথা বলতেছি, উই আর এনবি ওয়েব স্টুডিও একবার একটা লাইন পড়লো, তারপর আবার যখন লাইনটা পড়তে যেতেছে উই আর ও ইয়েস ওয়েব স্টুডিও। মানে এটা হচ্ছে ওই যে অনেক সময় ইংলিশ মুভিতে দেখবেন যে ফ্রেজ টাইপের বা এক্সপ্রেশনাল সেন্টেন্স হিসেবে ইউজ করে। চিন্তা করলাম এটা এই জায়গায় মেরা দিই। এটা গতকালকে রাত্রে একটা মুভি দেখতে যা কনসেপ্ট চলে আসছে, যেটা এখানে আমি মানে ঝেড়ে দিছি। তো ঠিক আছে, তাহলে তো এটা আমি আমার ওয়েবসাইটেও করবো। মানে এটা মুভিটা কেমন ছিল এটাও একটু বলি। মানে একটা সন্ত্রাসী বল যে আই এম অমুক, তারপর বলে ও ইয়েস আই এম দ্যাট ম্যান। মানে আমি সেই সন্ত্রাসী। তো চিন্তা করলাম এটার একটু মজার ওয়েতে আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট হিসেবে ইউজ করে ফেলি। আচ্ছা, তারপর এই জিনিসটা কিভাবে আসছে? এই জিনিসটা হচ্ছে সেকেন্ড আরো একটা সেকশন, যেটার হচ্ছে আমরা একটু, না এটা হচ্ছে একটা নিজে একটা সেকশন, সেকশনের অ্যাডভান্সে যে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি দিছি, দিয়ে এটাকে মাইনাস দিয়ে ঠেলে উপরে উঠাই দিছি। এই যে দেখেন -21, মানে ও যাতে এটার একটা ফিনিশিং টাচ টাইপের একটা ভাবস, মানে ভাইবস দেয়। কারণ এটা সিম্পল হইলে ওই সেটটা কি থাকতো, খালি থাকতো, ওই সেটটা তো কোনো দেখার জিনিস না। বাট এই যে ব্র্যান্ডের কালারটা একটু ক্রিয়েটিভ হইতে ঢুকাই দিচ্ছে, দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, এটা একটু কমপ্লেক্স ডিজাইন, এটা মাথা থেকে ছেড়ে দেই, কারণ অবভিয়াসলি এটা আমাদের ওয়েবসাইটের জন্য। তো আমি চেষ্টা করছি যে যতটা এটারে অ্যাট্রাকটিভ করা যায়, যেটা আমরা ইন ফিউচার হয়তো করব। সো আমাদের কাজ থাকবে এলিমেন্টরের সাথে আজকে যে মোটামুটি মারামারি টাইপের করা, এবং এটাই এক সপ্তাহের মধ্যে এলিমেন্টের সাথে যত মারামারি করতে পারেন, সেটা থিম নিয়ে করেন, বেসিক থেকে করেন, সেকশন ক্রিয়েট করার ট্রাই করেন, অথবা চাইলে এলিমেন্টর থিমও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু কোনো অ্যাডভান্স কিছু দেখা লাগবে না, জাস্ট এলিমেন্টর দিয়ে আমরা এখন তো সেকশন এডিট করতে পারবো। এলিমেন্টর সেকশন নেওয়া যাবো, সেকশন এডিট করতে পারবো, সেকশনে কালার দিতে পারবো, ইমেজ দিতে পারবো। আচ্ছা, তাহলে কলাম নিতে পারবো, কলাম বাড়াইতে পারবো। এই যে যেটাকে বলে, ধরেন এখানে দুইটা কলাম আছে, তিনটা করতে চাইলে কি করতে হবে? এই যে ধরেন এখানে ক্লিক করে এই যে অ্যাড নিউ কলাম, তারপর চাইলে এখানে আমরা টেক্সট ইমেজ এগুলো আনতে পারবো, টেক্সট ইমেজ ভিডিও কি করতে হবে? 9 ডট। এবার দেখতে হবে এখানে কি কি আছে, যেটা টাইনা না ছেড়ে দেবো সেটাই এখানে চলে আসবে। নেক্সট ক্লাস কি বার বলুন তো? রবিবার। তাহলে রবিবারের আগে এটা আমি চেষ্টা, সবাই চেষ্টা করবেন নাকি সময় নষ্ট করতে চলে আসবেন? সহজ আছে, মানে দেখেই সহজ আছে। বেশিরভাগ কিন্তু এলিমেন্টারি কাজ করে না। এখন ম্যাক্সিমাম মানুষ এলিমেন্টর ইউজ করে, কিন্তু ও অন্যান্য ইউজও করে, নাহলে তার অ্যাভাটা কোটি কোটি টাকা কামাইতো না। এটা তো বুঝতে হবে, সব থিমই চলে, কারণ এই যে কোটি কোটি থিম সবই তো চলতেছে, তার মানে কি সবগুলা দিয়ে ওয়েবসাইট মানুষ বানাচ্ছে। তবে যারা এরকম মানে থেকে পছন্দ করে, এই যে একটা লাইন মনে পড়ছে, এই যে লাইনটার এনিমেশন দিলাম, এটা যদি এলিমেন্টর না থাকতো অন্য দিয়ে একটু পেইন হয়ে যেত। এনিমেটর দেয়া যায়, হ্যাঁ অ্যানিমেশন দেয়া যায়, আবার এলিমেন্টরও সাপোর্ট করে আবার তুমি। স্ক্র্যাচ থেকে করা হচ্ছে, তাই না? এখন মনে করেন যে মোবাইলে সেক্ষেত্রে কি আলাদা রেসপন্সিভ এই যে দেখেন, এই যে রেসপন্সিভ মোড, এই হলো গিয়া ডেস্কটপ, এই হলো মোবাইল। এবং মজার ব্যাপারটা কি জানেন, এলিমেন্টরের ক্ষেত্রে আপনি ধরেন ডেস্কটপের এটার ফন্ট সাইজ এত বড়, ঠিক আছে, এবং মোবাইলে গেছেন, মোবাইলে যে আপনি যদি এটা ক্লিক করে এটার ফন্ট সাইজ কমান, এই যে দেখেন এটা শুধুমাত্র মোবাইলের জন্য কমবে, ডেস্কটপের জন্য কমবে না। মানে এখানে ডুপ্লিকেট করার কোনো ঝামেলা নাই। এক একটার জন্য এক একভাবে কালার টালার চেঞ্জ হয়, বুঝতে পারছেন? এই যেমন আপনি ট্যাবলেটে চেঞ্জ করবেন, এবার ট্যাবলেটের জন্য চেঞ্জ হবে।
আবার সেম ভাবে ডেস্কটপের জন্য চেঞ্জ করতে চাইলে ডেস্কটপের জন্য। কথাটা কি বুঝতে পারছি? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার চলে আসবেন অ্যাসাইনমেন্ট ছাড়া। অ্যাসাইনমেন্ট ছাড়া যাতে আর কারণে না দেখি, দরকার হলে ক্লাস করার দরকার নেই।